এই 3 মাসে আমার মনে হয় না তামিম ইকবাল মানে আলাদিন হচ্ছে একটা নিয়ে ক্লাব নাই না ইলেকশন ইলেকশনের কথা কি মাইক দিয়ে বলবেন? না মানে ইলেকশনের তো একটা রোডম্যাপ তাকে তো নিশ্চয়ই ওটা তো সময় আছে, ওটা তো একদম আপনি গঠনতন্ত্র অনুসারে যদি যায় তাহলে তো আপনার 1 মাস আগে 3 দিন আগে আমার মনে হয় যে তলে তলে আমি যত জানি যে ক্লাব যদি বলছি আতিফ ভাই যে বুলবুল ভাই তো টি20 ইনিংস খেলতে এসেছিল। আতিফ ভাই, রনি ভাই, বাংলাদেশ ক্রিকেট বোর্ড মানে বিসিবি রিলাবোরেশন করলে তো তাই হয়, তো ক্রিকেটটা কি বাদ দেওয়ার টাইম আসছে? কি হবে সেটাই প্রশ্ন। ক্লাব হতে পারে সি দিয়ে। হ্যাঁ, এটা ক্লাব তো বললে তো সবসময়ই ছিল ক্লাবের দাপট। সেটাকে এক পর্যায়ে ক্লাবের কাছে জিম্মি থাকতে আমরা দেখেছি নানা সময়। বাংলাদেশের ক্রিকেটে ক্লাবগুলোর অবদানও আছে, অনেক অবদান আছে। বাংলাদেশের ক্রিকেটের ধরনটা তো আসলে তো ডিফারেন্ট, এটা খুব আইডিয়াল না, এটা তোর কাউন্টি ক্রিকেটের মতো না, এটা শেফিল্ড শিল্ডের মতো না, ইন্ডিয়ার স্টেটের মতো না, ইন্ডিয়ান স্টেট ইয়ার মতো না। সো আমাদের ধরনের ক্লাবগুলোর অনেক অবদান আছে, স্পেশালি 70s, 80s, 90s-এও অনেক অবদান আছে। কিন্তু তার মানে এই না যে তাদের কাছে আমাদের সব কিছু বর্গা দিয়ে দিতে হবে। সো দুইটা দিকই আছে, এবং সেটার এক্সারসাইজ তারা কতটা করতে পারে। পাবন ভাইদের সময় দেখেছি বিভিন্ন সময় তারা করার চেষ্টা করেছেন, নানা সময় হয়েছে। ফারুক ভাই আসার পরে একটা কমিটি হয়েছিল যে ক্লাব মানে গঠনতন্ত্র চেঞ্জ করা বা এই ধরনটা চেঞ্জ করার জন্য আলটিমেটলি সেই ক্লাবগুলোর দাপটের কাছে আবার তাকে পিছিয়ে আসতে হয়েছে তাদেরকে। বুলবুল ভাই আসার পরে এটার কোনো উদ্যোগ আমরা দেখিনি 11 মাসে। দেখ মানে এখন অনেকেই বলছে, আমরা দেখছি ক্লাবের কাছে জিম্মি বা তামিম ইকবাল এই প্রসঙ্গে চলে আসে যে তারা ক্লাবের সহায়তা তিনি এসেছেন, কিন্তু বুলবুল ভাই কিন্তু আসলে কিছুই করেননি আর কি। মানে 11 মাসে অ্যাটলিস্ট তিনি একটা কমিটি করে দিতেন বা একটা উদ্যোগ দেখা যেত, সেখানে তিনি কিছু করেননি। এবং টাইমের দিকে তো সবসময় এই প্রশ্নটা থাকবে, টাইম যতদিন থাকবে যদি তিনিও কোনো ব্যবস্থা না নেন বা ক্লাবের কাছে জিম্মি হওয়ার মতো কাজ তিনি করেন। সো বাংলাদেশ ক্রিকেটের বাস্তবতা ডেফিনেটলি এটার একটা ব্যালেন্স দরকার। আমি ক্লাবগুলোকে বাদ দিতে বলছি না, কিন্তু কতটুকু তারা এক্সারসাইজ করতে পারেন তাদের দাপট, সেটার একটা ব্যালেন্স দরকার। তাদেরকে যথাযোগ্য সম্মান এবং সেই তারা যারা প্রাপ্য সেটা দিয়েই ব্যালেন্সটা দরকার। ভাই, রনি ভাই যে ব্যালেন্সের কথা বলতেছেন, মানে তামিম ইকবালের অ্যাডপ কমিটি ক্ষেত্রে কি সেই ব্যালেন্সের কোনো উদ্যোগ নেওয়া কি সম্ভব? আমার মনে হয় না, মানে এই মুহূর্তে এই অ্যাডপ কমিটি কিন্তু একটা মানে জাস্ট ইন্টারিম বোর্ড যদি এইসব উদ্যোগ নেওয়ার চেষ্টা করে সেটা তার জন্য আর কি মানে ব্যাকফায়ার করবে ইন দ্য সেন্স যে ইন্টারিম বোর্ড চেপে যে একটা মানে আমি যতদূর বুঝতে পারছি যে ইন্টারিম বোর্ডের ইনক্লুসিভ নির্বাচনে কিন্তু ক্লাব একটা বড় স্টেক হোল্ডার। মানে এনি স্টেপস দ্যাট মেক্স ক্লাবস মানে একটু ডিসকমফর্ট এইটা কখন হতে পারে? তামিম ইকবালের যে ব্যালেন্সের কথা বলেন, তখন তামিম ইকবাল বা যেই প্রেসিডেন্টই আসুক, আমরা তার কারণে প্রেসিডেন্ট বলতে পারবো না, যেই আসুক সে যখন লম্বা সময়ের জন্য নির্বাচিত হয়ে আসবে তখন সেই ব্যালেন্সের জন্য যেতে পারবে। এই 3 মাসে আমার মনে হয় না তামিম ইকবাল মানে আলাদিন হচ্ছে একটা নিয়ে ক্লাব নাই। না এটাই এই জন্যই বলছিলাম যে আগের এটা কিন্তু যারা লম্বা সময় ছিল, যেমন পাপন ভাইয়ের খুব ভালো সুযোগ ছিল, কিন্তু ডেফিনেটলি আমরা জানি যে তিনি কেন করবেন না, কেন করেননি। বরং আমরা দেখেছি যে বিভিন্ন সময় তিনি ওই ঢাকা লিগের ক্লাবগুলোকে যে অনুদান দেয়া, এটা তো তার সময় শুরু হয়েছে। হ্যাঁ, ক্লাবগুলো নানানভাবে জিম্মি করছে, উল্টো ক্লাবগুলোকে তিনি অনুদান দিচ্ছেন, কারণ তার ওই যে নির্বাচনের যে ছক সেখানে মূল ব্যাপারই ছিল ক্লাব। ফারুক ভাই এসে উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু ফারুক ভাই সেটা টিকাতে পারেনি। এখন তাকেও আমি দায় দিব, তিনি ঠিক আছে বলেছিলেন, তার সময় শুরু হয়েছিল, কিন্তু আলটিমেটলি তিনি তো জিম্মি হয়েছেন। একটা মানে সম্পর্ক লেগে আছে যে ফারুক ভাই যে উদ্যোগটা নিয়েছিলেন ওটা কিন্তু মানে যে ওই উদ্যোগকারী ছিলেন আর কি, যার উপরে ভর দিয়েছিলেন মানে নির্ভর করেছিলেন, তিনি কিন্তু ফারুক ভাইকে মানে ছুরি মারার জন্য উদ্যোগটা কেমনভাবে সাজিয়েছিলেন। কমিটির প্রধান ছিলেন, ওই কমিটির প্রধান ছিলেন। বিকজ আপনার ধরেন মানে জাস্ট বিকজ নাজমুল আহমেদের ফাইন্যান্সিয়াল ফারুক ভাইয়ের দূরত্ব ছিল, এমন একটা কিছু করে দিই যে ফারুক আরো বেশি চায় পড়ে যায়। হ্যাঁ, এটাও কিন্তু একটা ইন্টারেস্টিং খেলা। হ্যাঁ, মানে একটা হলো তুই আইডিয়াল দিক থেকে চাইবি ক্লাবের দাপট কমাতে, তাকে এই জন্যই গঠনতন্ত্র কমিটির প্রধান সংশোধন কমিটির প্রধান করা হয়েছিল। এবং দেশের ক্রিকেটে যেহেতু তার একটা গ্রহণযোগ্যতা ছিল, একটা ভালো মানুষের ভাবমূর্তি ছিল, যেটা গত এই 1.5 বছরে খসে পড়েছে প্রবলভাবে, মানে খুব নগ্নভাবে খসে পড়েছে আমি বলবো। বাট যেহেতু তখনও পর্যন্ত খুব রেসপেক্টেড ফিগার ছিলেন বাংলাদেশের ক্রিকেটে, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু আলটিমেটলি যেটা আতিফ ভাই বললেন যে যখন উদ্দেশ্য ছিল যে আসলে গঠনতন্ত্র সংসদ বা দেশের ক্রিকেটের ভালো না, ইগো আমি দূরত্বটাই মানে ব্যক্তিত্বের। হ্যাঁ, কারণ তার আগে তো ইয়েগুলো হচ্ছিল। তোমার মনে নেই যে তার আগে সে যে খেলার মধ্যে গিয়ে বললেন যে ফারুকের এই কাজ করা যাচ্ছে না,
হ্যাঁ। বিশাল সিন্ডিকেট করে ফেলেন বিপিএল টাইম। BPL এর হ্যাঁ, সো সো তিনি যদি ওই একজন ব্যক্তিকে বা ফারুক ভাইকে বা তাকে তার উপরে যিনি আছেন তাকে পেছন থেকে ছুরি মারার প্ল্যান যদি তার থাকে, বা ওই তার ব্যক্তিগত স্বার্থের বা ব্যক্তিগত প্রতিহিংসার ব্যাপারটা যদি থাকে, তখন কিন্তু মূল উদ্দেশ্যটা আসলে পেছনে পড়ে যায়। সো সেটাও একটা ব্যাপার ছিল। এই জন্যই বলছি যে আসলে লম্বা সময়ে যারা দায়িত্বে থাকে তাদের পক্ষে সম্ভব, টাইমের জন্য তো এখন এসে সম্ভব না। যদি আগে শুরু হতো, বুলবুল ভাই যদি শুরু করতেন, অ্যাটলিস্ট শেষ না হতো, প্রক্রিয়াটা শুরু হতো, তামিমের বোর্ডে এসে তখন এই অ্যাডক কমিটি এসে সেটা প্রক্রিয়াটা নিয়ে যেত। পরবর্তীতে নির্বাচনে যারা আসবেন, তামিম আসুক যেই আসুক, তাদের উপর তখন এটা থাকতো। প্রশ্ন হচ্ছে মানে দুজনের কাছে আর কি, যে যেহেতু এরকম রিফরমেশন বা যেটাই হোক সেটা দরকার একটা লং টার্ম আপনারা বলতেছেন, কারণ বোর্ডটা স্টেবল যদি হয় বা স্টেবল একটা বোর্ডের পক্ষে, কিন্তু এখন যে অ্যাডক কমিটি এবং এর পরবর্তীতে ধরেন 3 মাসের মধ্যে যদি ইলেকশন হয়, এরপরে যে বোর্ড মানে যদি এখন বলে যে না আরও কিছুদিন লাগবে, কারণ তামিম ইকবাল কিন্তু ইলেকশন হ্যাঁ প্রথম দিন বলেছেন, তারপরে কিন্তু আর ইলেকশনের কথা বলছেন না, উনি তো আর প্রশ্ন দিচ্ছেন না। হ্যাঁ সাথে আছেন কোথায়? টাইমার না, ইলেকশন তাকে ইলেকশনের কথা কি মাইক দিয়ে বলবেন? না মানে ইলেকশনের তো একটা রোডম্যাপ তাকে তো নিশ্চয়ই ওটা তো সময় আছে, ওটা তো একদম আপনি গঠনতন্ত্র অনুসারে যদি যায় তাহলে তো আপনার 1 মাস আগে, হ্যাঁ। 3 দিন আগে। না। আমার মনে হয় যে তলে তলে আমি যত জানি যে না, ক্লাব যদি বলছি আতিফ ভাই যে বুলবুল ভাই তো টি20 ইনিংস খেলতে এসেছিল, তাই না? তার তো প্রধান কাজ ছিল একটা ইলেকশন দেওয়া, তারপরে তো উনি আবার মানে না এখানে আবার একটা আছে, উনি এখন যদি ছাড়া কোনো কিছু বলা আতিফ ভাই তামিম কিন্তু খুব প্রথমে risky। ক্লিয়ার করে ফেলতেন যে আমি ইলেকশন করবো। না, তো সেটা- তিনি তার নিজের জন্যই ইলেকশনটা করবেন অন টাইম। না সেটা তো বললাম, যেহেতু উনি যে বলছেন যে ব্যস্ত প্রথমে তো করছেন উনি আমি বলছেন- ইলেকশন করবো, তাহলে তো সেই ইন্টারিম বডি হেড হয়ে থাকতে যাবেন না। না, না, সেটা তিনি তো ইলেকশন বটেই। তাকে দিতে হবে, কারণ এটা তার হ্যাঁ। সবচেয়ে বড় না বাধ্যকতা। সেটাই, কিন্তু বর্তমান Timely হবে। সবকিছু এই রিসেন্ট ঘটনার কারণে যদি একটা হচ্ছে রিস্ক ফ্রি থাকে, না, এটা পুরো আসলে বেসিক্যালি ফারুক ভাই ভুল ভাইয়ের কারণে আমরা সবকিছু যদি অবশ্যই, লাগাচ্ছি। অবশ্যই, হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, সেই ডাউটটা আসতেই পারে, বাট হ্যাঁ। আমি যত জানি নেক্সট বোর্ড মিটিং থেকেই আবার এই প্রসেস হ্যাঁ মানে একটা তো রোড ম্যাপ নিশ্চয়ই ঘোষণা করবে, কিন্তু অরিজিনাল যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে এরপরে ইলেকশন হবে, ইলেকশনের পরে যে বোর্ড আসবে সেটাতে তো অ্যাডক কমিটিতে যেরকম একটা দাপট আছে, তাদেরই একটা দাপট থাকার চান্স বেশি, যে গ্রুপটা আসলে বুলবুল ভাইয়ের অধীনে ওই ইলেকশনটা বয়কট করেছিল। তো তারা বেসিক্যালি তো ক্লাবকে রিপ্রেজেন্ট করেন, মানে এখন যে শক্তিশালী গ্রুপটা। তো তারপরে যখন স্টেবল বোর্ড আসবে, তারা কি আমরা যে রিস্ট্রাকচারিংয়ের কথা বলছি বা এইসব কথা বলছি, তারা কি ওই উদ্যোগটা নেবেন? আপনার কি মনে হয়? আমার একটা জিনিস মনে হয়, সেটা হচ্ছে যে তামিম ইকবাল যেভাবে আসছেন এই বোর্ডে, ইন্টারিম বোর্ডেতে, এবং এই ইন্টারিম বোর্ডটা যেভাবে সাজানো হয়েছে, তাতে মানে ওই চিল্লাচাটি করে ওই বোর্ডে খুব একটা বেশি কিছু হবে না। পরেরটাতে এই বোর্ডও হবে না, পরের বোর্ডও হবে না যদি সে আসে, বিকজ হি হ্যাজ সার্টেন ব্যাকআপ, যে তাকে বুঝাই দিলে যে সে সেটা বুঝতে যাবে না, কারণ সে বলবে আচ্ছা ঠিক আছে লেটস টক ইফ ইউ ওয়ান্ট টু সে, মানে আমার যেমন হয়, বিকজ যার মানে খুঁটির জোর থাকবে সে কিন্তু ওই ব্যাকআপটা নিবে। যে হ্যাঁ, টাইম প্যালের যেটা মেন ইয়ে হবে সেটা থেকে ক্লাবের যে 12 জন ডিরেক্টর আসবে, তাদের মধ্যে সে যদি ইগোটা ভাঙতে পারে, আচ্ছা লেটস গিভ দ্য ডিভিশন অ্যান্ড ডিস্ট্রিক্ট সাম ইম্পর্টেন্স, হ্যাঁ সেক্ষেত্রে তখন ওইটা আমরা যে বলি না ক্লাব রিস্ট্রাকচারিং কিন্তু না, মানে ক্লাব রিস্ট্রাকচার করাটা খুব ডিফিকাল্ট, এই বোর্ডের মধ্যেই খুব ডিফিকাল্ট, বিকজ বাংলাদেশ প্রিমিয়ার লিগটা, ঢাকা প্রিমিয়ার লিগটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেখানে এখনকার সিস্টেমে এখন হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যেটার জন্য মানে টাইম যে এই বোর্ডটা যে আসছে, তাদের তার মানে ওয়ান অফ দ্য মেজর ইয়ে হচ্ছে গিয়ে মেজর চ্যালেঞ্জ থেকে ঢাকা প্রিমিয়ার লিগটা খেলানো, যেটা সে যে কোনো মূল্যে খেলানোর চেষ্টা করছে, ঠিক আছে না? তাহলে এইটাতেই প্রমাণ হয় যে ক্লাবের প্রতি তার আনুগত্য আছে। হ্যাঁ, কিন্তু এই ক্লাবটাকে সে কখনো ওভার দ্য বোর্ড হতে দিবে না, বিকজ সে চাইবে যে একটা স্টেবল, দুইটার মধ্যে স্টেবল থেকে, ঠিক আছে না? এখন ধরেন আপনি তামিম ইকবাল কিন্তু বেসিক্যালি চিরঙের ছেলে, হি নোজ হোয়াটস দ্য প্রবলেম চিরঙের লিগ হয় না, এই হয় না, ও হয় না। হ্যাঁ, তামিম বোর্ডে আছে, মানে সাপোজ ইউজ সে তামিম বোর্ডে আছে, চিরঙের লিগ হচ্ছে না, হি ডাজন্ট নো হোয়াট ইট উইল ব্রিং টু হিজ রেপুটেশন, ফর হিজ ওন রেপুটেশন সে মানে ক্রিকেটটাকে ছড়ানোর চেষ্টা করবে অ্যাটলিস্ট। বা চিরঙে আমি জাস্ট ফর এক্সাম্পল, আমরা যে রিস্ট্রাকচারিংয়ের কথা বলছি, আপনার যেমন হচ্ছে তামিম ইকবালের যদি মানে যারা আজকে আসবে এই বোর্ডে আসবে, তারা যে সবাই তামিমের সমমনা হবে এমন তো নাও হতে পারে, ডেফিনেটলি হবে না। ডেফিনেটলি হবে না। ক্লাবের থেকে সবাই তামিমের সমমনা হবে এমন নাও হতে পারে। সো উনি আমার মনে হয় যে হি উইল নো যে তার সমমনা কারা এবং তার মানে বিরুদ্ধ ইয়ে কারা, এবং যারা আসবে তারা মানে সব কিছু জেনে শুনে আসবে। মানে এই বোর্ডটা কি ভুলভার মতো বোর্ড হবে না, যে
আরেকজন লোক চিল্লাইলো, কিংবা আইসিসি মিটিং এ তো 3-4 জনই কাজ আইসিসি করছে। মিটিং এ একজন চিল্লা ফেলালো, একজন মানে বিশ্বকর্তা যার কোনো ক্রিকেট জ্ঞানই নাই, মানে অন্যান্য হোটেল মোটেল জ্ঞান আছে, সে হঠাৎ করে বলে বসলো ওইটা তো আর এটা হবে না, ঠিক না? মানে এই বোর্ডটা তো আর ইয়ে হবে না, রিসোর্ট টিসোর্ট টাইপ হবে না, মানে বলবো আর কি। না না, মূল কাজ কিন্তু সাইফুল্লাহ তার মূল কাজ কিন্তু ইলেকশনটাকে গ্রহণযোগ্য করা। আমার হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ তামিমের এই মুহূর্তে, না তা তো ইলেকশন করা এবং ইলেকশনটাকে গ্রহণযোগ্য করা, ইনক্লুসিভ এবং গ্রহণযোগ্য করা। ইনক্লুসিভ তো হয়তো হবে, অনেক পক্ষই আসবে, কিন্তু গ্রহণযোগ্যতা কতটুকু থাকবে এটার উপরে নির্ভর করবে যে তার বোর্ড পরবর্তীতে কতটা প্রশ্নবিদ্ধ হবে। বুলবুল ভাই তো মানে তারা বলছেন, গায়ের জোরেই বলছেন যে ইলেকশন খুব ভালো হয়েছে, সবাই এসেছে, আমি নির্বাচিত প্রেসিডেন্ট, এখনও তিনি বলছেন যে একমাত্র বৈধ প্রেসিডেন্ট, তাই না? পাবন ভাইরাও তাই করেছেন। কিন্তু আমরা সবাই জানি যে ইলেকশন কেমন ছিল তখন, এই ইলেকশন কেমন হয়েছে। এবং যেহেতু তামিম এখন অ্যাডপ কমিটি হয়ে এসেছেন এবং তার বিরোধী পক্ষের এবং সরাসরি শত্রু বলবো, শত্রুর অভাব নেই। ইভেন আমি যদি আম জনতার মধ্যেও এখন যে মানে ইন জেনারেল যে ধারণা, তারা অনেকেই গভীর ব্যাপারগুলো জানেন না, জাস্ট ফেসবুকে ভাষা ভাষা দেখে তারা একটা ধারণা নিয়ে নেন। সো তাদের যে ধারণা, সো ইলেকশনের দিকে আঙুল তোলার জন্য অসংখ্য আঙুল উঠে আছে অলরেডি। যত ভালো ইলেকশন হোক অনেক ফাঁক ফোকর বের করার চেষ্টা করবে তারা। সো তামিমের বোর্ডের মূল চ্যালেঞ্জ হবে এমন একটা ইলেকশন করা যে আঙুলটাও যাতে কোনোভাবেই তারা অনেক চেষ্টা করেও যাতে তুলতে না পারে। তারপরে যেটা জোর করে হচ্ছে, কেউ যদি জোর করে করার চেষ্টা করে, ফাঁক ফোকর বের করার চেষ্টা করে, সেটা বোঝা যাবে। কিন্তু তাদের পক্ষ থেকে যতটুকু করার তারা যদি সবটুকু করতে পারে, তাহলেই তখন আসলে পরবর্তী জায়গাগুলোতে তারা ভিতটা শক্ত করতে পারবে বা তাদের ওই কথা বলার জায়গাটা পাবে। সো আমি এটা মনে করি একটা হিউজ চ্যালেঞ্জ বাংলাদেশের বাস্তবতায়। যেটা বললাম যে তামিম এখন যাদের পক্ষ হয়ে এসেছে তাদের মধ্যেও অনেকে আছে তার বিরোধী থাকবে। ইলেকশনের সমীকরণ বাংলাদেশ ডিফারেন্ট। সো ইলেকশনের সময় তুই দেখবি আর অনেক পক্ষ দাঁড়িয়ে গেছে, শিওর এখন হয়তো আমাদের রাডারে নাই, আমাদের সিনারিওতেই সে নাই, এই 2 মাস পরে যে থাকবে না, এই নেভার নো। সো ওই তাদেরকে নিয়ে একটা গ্রহণযোগ্য ইলেকশন করাটা হবে তামিমের জন্য হিউজ চ্যালেঞ্জ। তার পার্সোনালি একটা হলো যে ইলেকশন খুব ভালোভাবে করতে হবে এবং তার নিশ্চয়ই ইচ্ছা হলো যে তিনি ইলেকশনে জিতে আবার আসবেন, সেটা তার পার্সোনাল চ্যালেঞ্জ। বাইরে থেকে আমাদের জন্য ব্যাপারটা হলো যে আমরা চাইবো যে তামিম ইকবাল, বাংলাদেশের ফর্মার ক্যাপ্টেন, বাংলাদেশের ইয়াংগেস্ট এভার বোর্ড প্রেসিডেন্ট, তিনি এমন একটা ইলেকশন দিয়ে যাবেন যেটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। সেখানে তিনি জিতুন বা না জিতুন এটা তো আসলে আমাদের কনসার্ন না, আমাদের কনসার্ন হলো ভালো একটা ইলেকশন দেওয়া। সো এটা হলো তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটা একটু যোগ করে আর কি, মানে টাইমের সাথে প্লেয়ারগুলো কিন্তু খুব সিজনড, মানে কারণ টাইমের এটা বিরোধী বেশ- পক্ষে যে প্লেয়ার আছে তাদের মাথায় যে জিরাফের মতো প্যাচ আছে, এটা কিন্তু এই মেকানিজমটা তারা খুব ভালো জানে। এটা তারা কিন্তু জানে। মানে কিছু কিছু টাইমের বিরোধী পক্ষ আছে যারা কিন্তু এই ইলেকশন বাইরেই জীবনটা কাটালো, মানে তাদেরকে ইলেকশন জিলাপির মতো প্যাচ বলে কি আপনি কারো দিকে ইঙ্গিত করেন? না না কাউকে ইঙ্গিত করছে না, অনেকের মাথায় জিলাপির মতো প্যাচ আছে, এটা কারণে দিকে ইঙ্গিত মানে বলছে যে তার সাথে যারা খেলবেন এমন 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 থাকবে যে তার টাইমের কিন্তু ইয়ে থাকবে। মানে আমার যত ইলেকশন বুঝি যে টাইমের কিন্তু একটা ঘোষ শত্রু থাকবে, মানে সে হয়তো কখনোই তাকে কোনো কেউ আঙুল তোলাবে না, বিকজ সে ইলেকশনে নাই, কিন্তু সেই হয়তো ইলেকশনের পুরো পর্দার আড়াল থেকে খেলবে। হ্যাঁ। তাকে- সো ইউ হ্যাভ টু মানে হি মাস্ট নো যে যা মানে তামিমের ইটস নট লাইক যে সে যে বল ফেস করতেছে আর খালি মারতেছে, ইটস হাউ হি মানে প্ল্যান্স হিজ ইলেকশন উইল বি ভেরি মানে তার নিজের ইলেকশন। আর ইনক্লুসিভ আর গ্রহণযোগ্যতার সবচেয়ে যেটা বড় ইয়ে সেটা হচ্ছে কি যে ইনক্লুসিভ আর গ্রহণযোগ্যতা কিন্তু ক্লাব দেওয়া হবে না, বিকজ আমার ক্লাব আমি বেচলাম, আমার ক্লাব আমি বেচলাম না, এটা আপনার আমার ক্লাব, আমার মনে হচ্ছে আমি টাকা নিলাম, আপনার কাছে কাউন্সিলরশিপ বেচলাম, আপনি টাকা কিনে নিলেন, আপনি কাউন্সিল নিলেন, এটাতে কখনোই গ্রহণযোগ্যতা ক্লাবের ইয়েতে টাইম করে মারামারি করতে পারবে না। টাইমে কি হবে, তামিমের যে জায়গাটা বুলবুল ভুল করছে ওই ভুলগুলো না করে ডিস্ট্রিক্টের বিভাগ থেকে যারা ক্রিকেটে মনে হয় আপনাদের ভালো আছে আপনাদের থেকে পাঠান। হ্যাঁ, ওটা ক্লিয়ার করে দেওয়া উচিত যে বুলবুল ভাই এবং আসিফ মাহমুদ সজীব ভাই তখন যে এইটা করেছেন, হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাটা যদি তারা যেভাবে বুলবুল ভাই এবং আসিফ মাহমুদ, যেহেতু তারা ক্লাবের মানে তাদের পয়সার ইয়ে ছিল, মানে ঘাটতি ছিল না, কিন্তু মানে মনের ঘাটতি ছিল, কারণ ক্লাব করতে গেলে টাকা লাগে, মানে বিনা পয়সা তার প্রেসিডেন্ট হতে গেলে ক্লাব ছাড়াই প্রেসিডেন্ট হতে হবে, পয়সা খরচ করে করতে হলে তো ক্লাব হয়ে ওই সময় একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে সাইফুল্লাহ। আমি এখন অনেককে বলতে শুনি বা লিখতে দেখি ফেসবুকে যে ওই সময় যে বিভাগীয় এবং জেলা থেকে যে কাউন্সিলরগুলো দেওয়া হয়েছিল, প্রথমে যেটা দিয়েছিল সেটা বেশিরভাগই নাকি বিএনপির নেতা কর্মী এদেরকে দেওয়া হয়েছিল বা বিএনপির, মানে অ্যাডক কমিটিতে ওই সময়। তো তারপরে বাদ দিয়ে যাদেরকে দেওয়া হয়েছে তারা তো আসিফ মাহমুদ সজীব ভাইয়ের লোক বা বুলবুল মানে ভাইয়ের লোক। ওটা ওভারঅল করতে গিয়ে হ্যাঁ, মানে তার মানে কি, মানে একটা- প্রথমত যে অভিযোগটা ছিল, তো তখন তো অন্তর্বর্তী সরকার ক্ষমতায়, অন্তর্বর্তী সরকারের ডিসিটি বিভাগীয় কমিশনার সবাই, তারা মানে ওই ইয়াকে বাদ দিয়ে বিএনপি নেতা কর্মীদের দিয়েছে। সেটা তো ধরেন একটা মানে ওই পাওয়ার পলিটিক্স। আর এটা তো আরো একটা জিনিস, এটা খুবই মানে যেটা কি বিএনপি নেতা কর্মীদের দিচ্ছে তার বাদ,
আর আসিফ মাহমুদ সজীব ভাই বা এনসিপি লোকজন দিচ্ছে সেটা গ্রহণযোগ্য হয়ে গেল। সেটা হচ্ছে গ্রহণ তাদের- তাই হয়ে গেল না? তাদের বক্তব্য ওইটাই। আর এই মানে এটাকে গ্রহণযোগ্য হচ্ছে না। আরেকটা বড় ব্যাপার হচ্ছে কি যে এই টাইমে যেটা আর কি যে জায়গাটা আমার খুব মানে তার বেশি দৃষ্টি হচ্ছে যে আমরা যে বলতেছি না যে ক্লাবের যে মানে সরি ডিস্ট্রিক্ট বা ডিভিশন থেকে কাউন্সিলর ওটা অ্যাডক কমিটি থেকে আসতে হবে। মেক ইট মানে মেক ইট ওপেন ফর এভরিওয়ান। অ্যাডক কমিটি করছে যাকে মনে হচ্ছে এলাকার ডিসি, যাকে মনে হচ্ছে যে এই এলাকার উন্নয়ন সেই লোকটা করতে পারবে। সে অ্যাডক কমিটি মেম্বার মানে ওই ডিস্ট্রিক্টের অ্যাডক কমিটি মেম্বার নাও হইতে পারে, সে বাইরে থেকে আসলো, যেমন মনে হচ্ছে ইনি ভালো করবে। সত্যিকার অর্থে সেটা থাকা উচিত। সেটা থাকা অ্যাডক উচিত। কমিটিতে থাকতে হলে যেটা হয় সেটা তো এই বোর্ড এই সময় দেখা গেল যে অ্যাডক কমিটিতে ঠিক নিতে হবে। তারপরে কি করলো, এক রাতের মধ্যে মোহাম্মদ আশরাফুলকে বাদ দিয়ে ওখানে ইয়াতে বুলবুল ভাইকে ঢোকানো হলো, জেসিকে বাদ দিয়ে সাথীরা জেসিকে বাদ দিয়ে ফাহিম ভাইকে ঢোকানো হলো ঢাকা বিভাগীয় আর ঢাকা জেলা ক্রীড়া সংস্থায়। তারপর তাদেরকে এখানে বোর্ড ডিরেক্টর করা হলো। তার প্রতিদান কি, বুলবুল ভাইকে যেহেতু আশরাফুল ছেড়ে দিয়েছেন, বুলবুল ভাই কয়েকদিন পরে আশরাফুলকে ব্যাটিং কোচের দায়িত্ব দিয়ে দিলেন। সো বুলবুল ভাই মানে আশরাফুল ঠিক আছে, আশরাফুল বাংলাদেশের বড় সুপারস্টার, মানে আলোচনা হয়েছে, কিন্তু তিনি কি বাংলাদেশ একটা টেস্ট টিমের ব্যাটিং কোচ হওয়ার জন্য তার কি এক্সপিরিয়েন্স আছে, না কি যোগ্যতা আছে? কিন্তু প্রতিদান যদি ধরেন তাহলে কিন্তু খুব একটা বেশি দেন না। সেটাই তো বললাম। হ্যাঁ, মানে আশরাফুলের কমে ঘরে মানে পিঠে চড়ে তো বলবে ওই চেয়ারটা বসছে, সেটাই। সে ওই হিসাবে কিন্তু ব্যাটিং করতো, ওই হিসাবে হেড কোচই হইতো। এবং যে স্যালারি তাকে দেওয়া হচ্ছে, পার্সোনাল ব্যাপারে বলা উচিত না, যে স্যালারি দেওয়া হচ্ছে, একসময় বুলবুল ভাইকে এরকম স্যালারি অফার করা হতো, তখন বুলবুল ভাই আসেন নাই। হ্যাঁ সিরিয়াসলি বুলবুল ভাই তখন আসেন নাই। বুলবুল ভাই তখন বাইরে থেকে বলতেন যে হ্যাঁ আমাকে অফার দেয় না, আমাকে কিছু করে না, এই করে না, যথাযোগ্য সম্মান দেয় না। কিন্তু বুলবুল ভাইয়ের ওই সময় পাপন ভাইয়ের বোর্ড থেকে কিন্তু সুজন ভাই, খালেদ মোহাম্মদ সুজন এবং অন্যরা তাকে বলেছে যে আপনি আসেন, কোন দায়িত্ব চান আসেন, কথা বলি, একাডেমির দায়িত্ব নেন, আপনি এ টিমের দায়িত্ব নেন, বা আপনি এইচপির দায়িত্ব নেন। তো বুলবুল ভাই তখন কিন্তু ওই ধরি মাছ না ছুঁই মাছ পানির মতো করবেন, কারণ তিনি আসলে ওই দায়িত্ব ছেড়ে তিনি আসবেন না, কমফোর্ট জোন একটা ছেড়ে ওই সময় তিনি আসবেন না। সো তিনি বা ওই কোচ টোচ এইসব থাকতে চান। দেখ ডেভেলপমেন্ট ম্যানেজার এক জিনিস, কোচ কিন্তু ডিফারেন্ট থিং। এই আন্ডারস্ট্যান্ড বেটার। এবং ওই চীন, মালদ্বীপ এইসব দেশের ডেভেলপমেন্ট ম্যানেজার এক জিনিস, আর একটা টেস্ট টিমের বা একটা টেস্ট আমাদের ডেভেলপমেন্ট ম্যানেজার তো কাউসার ভাই, ওটাতে বুঝা যায়। সো আমি বলছি যে মানে তিনি কিন্তু এই ধরনের বেতন তাকে অফার করা হয়েছিল, তিনি তখন আসেন নাই। মানে আমি কাউসার ভাইকে ইয়ে করতেছি, কোনো খারাপ খারাপ না। কাউসার ভাইয়ের কাছে একটা টেমপ্লেট আছে, ওই টেমপ্লেটটা ধরে ধরে ডেভেলপমেন্টে চলে। ওইটা তো আর মানে কোনো থিওরিটিক্যাল কোচকে তো এত প্রেজেন্টেশন দিতে হয় না। হ্যাঁ ডেভেলপমেন্ট মানে এইটা এই বছরে এইটা করবো, এইটা করবো, এই প্রোগ্রামগুলো আছে এইভাবে করবো। জাস্ট এই বছরে যেখানে রনি ছিল ওখানে আজকে জনি এসে এই বছরে টিমে আসবে, এটাতে তার মানে মাথার মানে একদম ঘিলুমিলু মানে অনেক ইউজ করতে হবে। কোচ হলে কি, কোচ হলে টেকনিক, প্লেয়ার্স ম্যানেজমেন্ট, প্লেয়ার সাইকোলজি, অনেক কিছু যেগুলো বলে পড়ছেন বইয়ে। মানে ওই ডেভেলপমেন্ট ম্যানেজারকে বলতে থিওরিটিক্যালি বলতে হয়তো যে তার বিভিন্ন যেটা ওনার মানে একটা অর্থনৈতিক ইয়েও আসে, বিকজ এগুলো ইয়ে করলে তো টাকা আসে। আপনার যে পেশাদার দিক থেকে ফাইন, যে মূল আলোচনা এটা ছিল যে আশরাফুলকে যে অঙ্কের টাকা দেওয়া হচ্ছে সেটাও আসলে বাংলাদেশের বাস্তবতা বা তার যে কোচিং ক্যালিবার বা কোচিং ক্যাপাসিটি, যে তার প্রোফাইল যদি বলি ওভারঅল প্রোফাইল, তার একটা লেভেল ইয়েটা বাদ দিয়ে ওই আত্মত্যাগটা বাদ দিয়ে নর্মালি বলছি আর কি, তার কোচিং মানে লোকাল ক্রিকেটেও তো তার কোচিং ক্যারিয়ার খুব সমৃদ্ধ না, তাই না, শুরু করেছেন তিনি। সো সব মিলিয়ে ওই প্রস্তুত তোলা জায়গা তো থাকে। তো মূল আলোচনা যেটা ছিল যে অ্যাডক কমিটি থেকে আসলে যে এই ধরনের কিন্তু প্রস্তুত তোলার জায়গা থাকে, টাঙ্গাইলের মানুষ। টাঙ্গাইলে কিন্তু একটা ভদ্রলোক থাকতে পারেন যিনি গত 20 বছর ধরে ক্রিকেটের সাথে আছেন, ভাবে আছেন, কিন্তু উনি নিজের গায়ে না এনসিপি, না জামাত, না আওয়ামী লীগ, না বিএনপি, কোনো কিছু আছেন না। কিন্তু ওনার হয়তো দূরে একটা কোচিং সেন্টার আছে, হি নোজ টাঙ্গাইল ক্রিকেট, হি নোজ এভরিওয়ান। টাঙ্গাইলে কারা বাচ্চা ছেলে উঠতে হতে পারে না, হতে পারে। আর ওই লোকটাকে যদি অ্যাডক কমিটি মনে করে, মানে আপনার ডিসি যদি মনে করে যে ওই লোকটাই ভালো, ওই লোকটাই টাঙ্গাইলের ক্রিকেটটাকে সমৃদ্ধ করতে পারে, দেন ওয়াই নট। সেটাই এই ব্যাপারটা মনে হয় আতিফ ভাই যে ওই মানে একটা জেনারেশন, মানে ক্রীড়া সংগঠকদের একটা জেনারেশন আসলে চলে গেছে। মানে ছোটোবেলায় ধরেন আমি খেলা দেখতে গেছি, কমেন্ট্রিতে যেমন শুনতেছি যে হ্যাঁ অমুক স্বর্ণ পদক জয়ী ক্রীড়া সংগঠক বা জাতীয় পদক জয়ী। এখন আর কিন্তু ওরকম নাই, ব্যাপারটা এত বেশি পলিটিসাইজ হয়ে গেছে। হ্যাঁ সেই জিনিসটা আপনি যাদের কথা বলছেন ওই রকম লোক পাওয়া আসলে একটু ডিফিকাল্ট। বাট এটা তো এমন না যে মানে আমরা ডিফিকাল্ট মনে করছি কেন, কারণ আমরা হয়তো এমন হতে পারে যে আমরা ভেবেই নিছি যে আনলেস উই হ্যাভ আ পলিটিক্যাল ট্যাগ উই উইল নট বি দেয়ার। কিন্তু যদি এটা করা হয়, যদি তামিম যদি কোনো এটা যদি করে যে আচ্ছা ঠিক আছে উনি একটু ভালো, ওনার সম্বন্ধে শুনতে উনি খুব ভালো, এবং তাকে একটা সুযোগ দিই, যদি কাউন্সিলর হয়ে আসতো এক জায়গা থেকে, দেন ওইটা কিন্তু একটা কি হবে, ইট উইল বি নতুন কিছু হবে, যেটা হয়তো পরবর্তীতে অন্যদেরকেও অনুপ্রাণিত করতে পারে। সিস্টেমে সাইফুল্লাহ এইটাই আমার ধারণা ক্রিকেট ফলোয়ারদের অনেকেই বুঝতে পারছেন না
যে আমরা আইডিয়াল দিক থেকে তারা চিন্তা করবেন যে অমুককে নিচ্ছে কেন, তমুককে নিচ্ছে কেন, এসে কিন্তু যে বিদ্যমান সিস্টেম আছে এখন যে গঠনতন্ত্র এই অনুযায়ী করতে হলে সর্বোচ্চ গ্রহণযোগ্য নির্বাচন যদি করতে হয়, যার যেটা আছে তোর হাতে ছেড়ে দিতে হবে। ক্লাবগুলো কাকে কাউন্সিলর বানাবে এটা আমি ঠিক করে দিতে পারি না, হ্যাঁ। যেটা কিন্তু বুলবুল ভাইরা করেছেন, বুলবুল ভাই সেটাই চেষ্টা করেছেন যে তারা বলতে পারেন যে হ্যাঁ ওই লোকটা আইডিয়াল, ওই অমুককে দাও, কিন্তু তোমার দায়িত্ব এটা না, না তোমার দায়িত্ব এটা না। এখন যে সিস্টেম আছে সেই সিস্টেমে সর্বোচ্চ ভালো নির্বাচন তোমাকে করতে হবে। সো ক্লাবগুলো টাকা খেয়ে হোক এমনিতে হোক যাকে কাউন্সিলর বানাবে, ডিস্ট্রিক্ট বা বিভাগীয় যেখান থেকে কাউন্সিলর আসবে এটা তাদের দায়িত্ব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক। এখন তারা কীভাবে করবে, আমরা আশা করবো যে তারা আইডিয়ালি একদম সত্যিকার অর্থে আতিফ ভাই যেটা বললেন ক্রিকেট সংগঠক বা সত্যিকার অর্থে যারা ওই ডিস্ট্রিক্ট বা ওই জেলা ক্রীড়া সংস্থাকে বা ওই বিভাগীয় সংস্থাকে রিপ্রেজেন্ট করতে পারে ভালোভাবে, তাদেরকে দেবেন। আর তারা যদি না করে এটা কিছু করার নাই। আমি যদি এখান থেকে করি যে তুই ওকে দে বা একে দিচ্ছিস কেন, তাহলে কিন্তু হস্তক্ষেপ হয়ে গেল। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মানে সে নিরপেক্ষ না, সে নিরপেক্ষ, হ্যাঁ সে নিরপেক্ষ না, আমি যেটা বলছি সে নিরপেক্ষ, এটা তো হতে পারে না, মানে এটা আইডিয়াল না। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মানে খুব মানে গর্বের সঙ্গে বলছেন যে আমি নির্বাচনের আগে আমার সঙ্গে নেগোসিয়েশনে বসছিল তামিম ইকবাল বা এরা যখন আমাদের সঙ্গে মিলে নেয় তখন চলে গেছে। আরে ভাই তোর কাজ কি নেগোসিয়েশন করা? তোর কাজ তো ভালো একটা ইলেকশন করা, তোর এটা তুই আয়োজনকারী। সেই ইলেকশনে কে আসবে না আসবে সেটা ভাই গণতান্ত্রিক প্রক্রিয়া ভালোভাবে আসবে, তোমাকে নেগোসিয়েশন করার জন্য দায়িত্ব দেওয়া হয় নাই, তাই না? যে আমরা সবাই মিলেমিশে একটা মানে গলাগলি ধরে একটা ভোট করি না, তার তো সেটা তো হলো না, তাহলে সেটা ভালো করে হয়ে গেল। তো এটা গর্বের সঙ্গে যখন বলে তুই বুঝতে পারছিস যে সিস্টেমটা কোথায়। আমি বারবার গত কিছুদিন অসংখ্যবার বলছি যে পলিটিক্সের সময় মানে পলিটিক্যাল গভর্নমেন্টের সময় পলিটিক্যাল বডি হবে, যখন ইন্টারিম ছিল তখন ছিল আইডিয়াল সুযোগ যে আমি এই কালচারটা চেঞ্জ করবো। আসিফ মাহমুদ সজীব ভাই সেটা কবর দিয়েছেন, মানে সেই সম্ভাবনার কবর দিয়েছেন একদম। তিনি এখনো গর্বের সঙ্গে বলছেন যে আমরা নেগোসিয়েশন করার চেষ্টা করছি। নেগোসিয়েশন কেন করবি তুই? আবারও বলছি, তামিম ইকবালরা যখন খেলার আছে মাঠে আছেন তারা প্রার্থীরা বিভিন্ন রকম সমীকরণ করবেন, সেটাও আইডিয়াল না, কিন্তু তারা তাদের স্বার্থে সমীকরণ করতে পারে ভাই, হ্যাঁ তাদের স্বার্থে সমীকরণ করতে পারে। নেগোসিয়েশন মিলে নেই, তারা যায় নাই। নেগোসিয়েশন মিলে নেই বলে যে তারা বাদ দিচ্ছে আমি সেটা বলছি না, কিন্তু তাদের সেই অধিকার আছে, তারা যাবে না, হ্যাঁ। কিন্তু তোমার দায়িত্ব, তুমি ক্রীড়া উপদেষ্টা, ক্রীড়ামন্ত্রী, তোমার দায়িত্ব ভাই যারা অ্যাভেলেবল আছে সবাইকে নিয়ে তুমি চমৎকার একটা ইলেকশন করবে। তুমি নেগোসিয়েশন টেবিলে বসতে কেন? তার মানে তুমি চাও নিজের মতো করে কিছু করতে। সো আমার মূল ব্যাপারটা হলো এইটাই যে এখন তামিম ইকবাল হোক বা যেই দায়িত্বে থাকুক বোর্ড প্রেসিডেন্ট ওই সময় যারা তোর নির্বাচন কমিশন থাকবে তারা দেখবেন যে প্রপারলি গঠনতন্ত্রটা ফলো করা হয়েছে কিনা। এখন তারা যদি যদু মধু রাম শ্যামকে দিয়ে দেয় ডিস্ট্রিক্ট থেকে বা ক্লাব থেকে, কিছু করার নেই, বিদ্যমান সিস্টেমে এটাই তোর। ভাই আগে একটা কনফিউশন আর কি, আপনি তখন ওই যে প্লেয়ার বলতেছিলেন না, আমি সরল মনে ভাবছি যে তামিম কন্টেম্পোরারি খুবই বছর দেড়েক বা এক বছর আগেও খেলছিলেন, আপনি মনে হয় প্লেয়ারদের সাথে সম্পর্কের কথা বলবেন, তারপর বুঝলাম যে প্লেয়ার আসলে ডিফারেন্ট, সেটা ডিফারেন্ট আর কি। আরেকটা জিনিস হচ্ছে ভাই যে প্রোব যে কমিটি, যেটার কারণে বুলবুল ভাইয়ের কমিটি ডিজলভ হয়ে গেল, বুলবুল ভাইয়ের বোর্ড, তাদের রিকমেন্ডেশনের একটা বড় ব্যাপার ছিল যে বিদ্যমান কনস্টিটিউশনে যে ইলেকশনের কথা বা যেরকম ইলেকশন হওয়া উচিত একটা অটোনমাস বডিতে সেটা সম্ভব না। এই কোশ্চেনের কঠিন এবং মানে সেই ওই কারণে কনস্টিটিউশনে একটা রিফর্ম হওয়া উচিত, হ্যাঁ। তো তাহলে সেই জিনিসটা যদি হয় তাহলে তামিম ইকবাল যত মানে রনি ভাই যেটা বলতেছেন যে বিদ্যমান গঠনতন্ত্রে যতটা পারা যায় ওই ইলেকশনও যদি করে তারপরেও তো কোশ্চেন তোলার সুযোগ থাকবে না। আপনি ওই যে সুপারিশটা মানতে হলে আপনাকে কিন্তু কিছু জিনিস মানতে হবে, সেটা থেকে আপনাকে ইজিএম করতে হবে। গঠনতন্ত্র চেঞ্জ কিন্তু যে এমনি দিতে হবে করা উচিত না। গঠনতন্ত্র চেঞ্জ তো বলবে আমার মতো যে ফাইন স্যার একটা টিম দিল না, এটা ভালো লাগছে না, এই ক্যাপ্টেন মারা যায়, ওরকম না। হ্যাঁ এটা একটা সিস্টেম আছে, ইজিএম আছে। হ্যাঁ কোনটা কি মানে একটা ক্যাপ্টেন থাকলে রাতা জীবনের ক্যাপ্টেন থাকলে লাগবে না, আমাদের নতুন একটা ক্যাপ্টেন দরকার। ক্যাপ্টেন তখন কোচের সাথে টিম বানাচ্ছে, এটা তো গঠনতন্ত্র তো এবার চেঞ্জ হবে না। গঠনতন্ত্র চেঞ্জ হতে গেলে একটা লজিক্যাল মানে ইজিএম যাবে, শান্তকে যেভাবে সরানো হয়েছিল সেইটার কথা সেটা বলছি। ওটা অন্য হলো, মিরাজকে যেভাবে আনা হলো। হ্যাঁ খারাটা ক্রিকেটার বা ক্রিকেটারদের উপর সবসময় দেওয়া যায়। আর তাহলে এটা করতে হলে তো টাইমিংকে একটা মানে টাইমিং ইন্টারিম বডি এটা করতে পারবে না। ইন্টারিম বডি একটা নির্বাচিত বডি একসাথে ইজিএম বা ইজিএম রাখতে হবে, তার মানে কি এই সুপারিশটা মানতে হবে একটা নির্বাচিত বডি। এখন আপনার এই গঠনতন্ত্র অনুসারে এই সুপারিশ না, এই গঠনতন্ত্র অনুসারে যেটা হচ্ছে কি মানে আমি যত বুঝি যে একটা বড় ধরনের অনিবাই ম্যানিপুলেশন হবে। আমি মানে এই পাড়া মানে আমাদের মিরপুরে না, আপনার ওই যে মেন স্টেডিয়াম এনএসসি স্টেডিয়ামে কিন্তু একটা রুম আছে যেখানে আর কি এই সময় খুব মানে সরগম থাকে। এখন গেলে চা নাস্তা বিকালে সিঙ্গারা পাওয়া যায়, বিকজ তাদের কাছে কাউন্সিলর আছে ডিস্ট্রিক্ট ডিভিশনের।
দু একজন লোক তো সারা বছর এই নির্বাচন নিয়ে চলে, বিকজ তাদের বাজারটাই হয় কাউন্সিলে বিক্রি করে। তো ওনাদেরকে যদি এখান থেকে সহায়তা হয়, তারা কাউন্সিলকে চিন্তা করছে এই 7টা অ্যাডপ থেকে আসতেছে, এই 7টা থেকে একটা ব্যান করে দিচ্ছি। কিন্তু তাই যদি বলে যে না, লেট এনিওয়ান দ্য গুড পিপল কাম, দেন দিস এই নেক্সাসটা কিন্তু উইল গেট এ গুড শ্যাটার, বিকজ হি ডাজন্ট নো যে ওয়েদার দ্যাট পিপল ইজ, যে লোকটাকে সে আনতেছে সেই লোকটা ওই লোকটা মানে নেক্সাসের মধ্যে আছে কিনা। সো ওই ম্যানিপুলেশনটা হবে, যে আমরা সবাই যে নামটা বললাম না, যারা এই ম্যানিপুলেশনটা খুব ভালো মানে দে আর ভেরি সিজন, এইটা তো তখন ওরকম ফিক্সারদের মতো যারা পুরো ডাটাটা নিয়ে বসে যে এই ওভারে এত রানি হবে, কারণ সে প্যাটার্নই কি সব পোর খাওয়া, হ্যাঁ পোর খাওয়া, তারাও এই ম্যানিপুলেশনটাও করবে। ডিস্ট্রিক্ট ডিভিশন কিন্তু হ্যান্ডেল করা ইজ মাচ ডিফিকাল্ট দেন হ্যান্ডলিং দ্য ক্লাবস। এই ডিস্ট্রিক্ট ডিভিশন থেকে একটা বড় ধরনের মানে নড়াচড়া হবে, আর ওই নড়াচড়াটাকে যদি সে ঠিকমতো করতে চায়, দেন তার এই ভিজিলেন্সটা খুব বাড়াতে হবে। ভিজিলেন্স ইন দ্য সেন্স যে তার নিজের মানে সরকারি ভিজিলেন্সটা খুব বাড়াতে হবে। যেই ডিসিটা দিবে, আমরা যেমন বলছি যে ভালো লোকটাকে আনেন, ওই ডিসিটাও যেন ভালো হয় এটাও কিন্তু মেকশিওর করতে হবে। সেটা মেকশিওর হিউজ একটা প্রসেস, এটা হিউজ প্রসেস, কারণ আপনি কোনোভাবে যদি আপনি করতে হ্যাঁ, কিন্তু কোনোভাবেই আপনি বলতে পারেন না যে মানে তদন্ত কমিটি যে সুপারিশ, ওই সুপারিশটা মেনেই নির্বাচনটা হোক না। সেটা আমি বলছি তদন্ত কমিটি কিন্তু তাদের ওই যে ফুটনোট বলেন, রিকমেন্ডেশন বলেন বা সুপারিশ হ্যাঁ, বলেন, সেই সময় আমি ওইটাই বললাম, তখন তো আমি ওইটাই বললাম, তদন্ত কমিটি কিন্তু কাউকে বলেন না যে তিনি অভিযুক্ত, না সেটা তো বলেনি, বলে নাই। কিন্তু যখন সুপারিশ দেওয়া থাকে তার মানে কি এর আগে নির্বাচন ঝামেলা, তদন্ত কমিটি একটু ঘুরায় খাচ্ছে জিনিসটা। তদন্ত কমিটি বলে মানে এর আগে বিগত নির্বাচন মানে হ্যাঁ, তদন্ত কমিটি কিন্তু এক জায়গাও কোনো জায়গায় ইয়ে করে নাই যে এটা অভিযুক্ত। সবকটা হলো কি আমাদের অবজারভেশন, এবং অবজারভেশনের ভিত্তিতে অভিযোগ কিন্তু গঠন করছে এনএসসি। হ্যাঁ, তারা তো শুরু থেকে বলে আসছে হ্যাঁ, যে তারা so, কোনো কিন্তু তারা সবসময় তাদের এই সুপারিশটা দিতে হচ্ছে কেন? কারণ প্রিভিয়াস ইলেকশনটা তাদের কাছে মনে হয়েছে যে গভর্নমেন্ট এগুলো করলে গভর্নমেন্টটা হবে না। সো বাট মানে তামিমকে যদি মনে করা, আমরা যদি মনে করি যে সুপারিশ মেনে এই ইলেকশন করতে হবে, তাহলে আপনার প্রথম কথা ঠিক। যদি 3 মাস না, তাহলে 3 বছর না, ঘুরতেই থাকবে, ওইটা হবে না, সেটা হবে না। এবং এরপরে যদি 3 বছরও হয়, এরপরে যে বডি আসবে তাদের হাতে ওই সবসময় ওই পাওয়ারটা থাকবে যে এটা হচ্ছে অ্যাডক কমিটির ক্ষমতার বাইরে, তারা জোর করে করছে, সো ওটা অবৈধ বলে বিল এনে বা কিছু একটা করে মানে সংসদের মতো আর কি। হ্যাঁ, তো তাহলে আসলে তামিম ইকবালের তো একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে ইলেকশন, ইনক্লুসিভ ইলেকশন। এখন না তামিম একটাই চ্যালেঞ্জ, এটাই বলছেন আমার মনে হয় তামিম ইকবালের মানে প্রথম যেটা এখন আমার একটা সুবিধা হচ্ছে আদিব ভাই সামনে বিশ্বকাপ। না না না, একটাই চ্যালেঞ্জ মানে কি, তামিম ইকবালের বিং আ ক্রিকেটার, তার ক্রিকেটারদের প্রতি একটা দায়বদ্ধতা ছিল, সেই দায়বদ্ধতা সে কিন্তু প্রথম দিনই পূরণ করে ফেলছে। হ্যাঁ, ফার্স্ট ক্লাস ক্রিকেটারদেরকে মানে অনেক কিছু করার আছে। না না বলি, ফার্স্ট ক্লাস পে রাইজ করলো, এগুলো করলো। এরপরে কিন্তু তামিম ইকবালের, আমি যদিও বোর্ডের মধ্যে ঢুকি না, আমি মানে যে অনেক এখন নির্যাতিতা তাইমের আশেপাশে করতে চায়, আমাদের জীবনে কিছু হয় নাই, সে এখন যদি সে এইগুলোকে অ্যাকোমোডেট করতে চায়, দেন হিল বি মেকিং মিস্টেক। মানে সে যদি এখন বুলুর মতো 15টা বা 20টা ওই ইয়ে করতে চায়, ওই যে কি আপনার ওই আমাদের যে ডাইনিং হলে যে কি হয় কি জানি এটা সেমিনার, দ্যাট হি উইল মেকিং মিস্টেক। তার এখন সে এখন কোনো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট উদ্দেশ্য আশা করি যে মনে হয় না, মানে ডে টু ডে অ্যাক্টিভিটি যেটা করতে হয়, এখন নিউজের দিতে পানি লাগবে ওটা তো দিবেই, কিন্তু ওই পানির হিসাব নতুন কোনো এগুলো হবে না। কিন্তু তার সব কিছু হবে যে এই ইলেকশনটা ভাই সবাই আসেন, সবাই করি, সবাই মিলে করেন, যার যেরকম ইচ্ছা পালন করেন। কিন্তু যদি আমরা তামিম ইকবালকে মনে করি যে এই 3 মাসের মধ্যে তিনি মানে রাতারাতি চেঞ্জ করে দেবেন, হ্যাঁ, কারণ তাহলে কিন্তু মানে ওই বুলার টি20-র মতোই, তখন মানে ঝামেলা হয়ে যাবে। তিনি যতদিন আছেন, 3 মাস হোক, 3 বছর হোক, 4 বছর হোক, ক্রিকেট এবং ক্রিকেটারদের উপকার হবে, এটা নিয়ে ডাউট নেই। তো বাট আমাদের কালচার কতটা চেঞ্জ হবে বা সিস্টেম কতটা চেঞ্জ হবে, এগুলা হলো যদি তিনি থাকেন আর কি লম্বা সময়, সেগুলো ইউজ না। একটা ভালো যে রনি ভাই কি হবে যে মানে টাইমের ব্যাপারে একটা ভালো গুণ থেকে, বিকজ এক্সপিরিয়েন্স ওয়াইজ এত নাটক দেখছে যে কারা দেশের নাটক করতেছে ক্রিকেটাররা, ওইটা কিন্তু সে ভালো বোঝার নাটক বুঝে। বাট ও মানে ওই প্রথম দিনের সেই বোর্ড মিটিং শেষে জাস্ট ক্রিকেটারদের ওই ফার্স্ট ক্লাস ক্রিকেটারদের বেতন বাড়ানো নিয়ে একটা কথা বলছিল। তিনি পার্সোনালি আমাকে বলছিলেন যে আমি দেখালাম যে চাইলে একদিনেই পারা যায়, এটা এমন কোনো ব্যাপার না। এবং সেটা তিনি ভেবেছিলেন যে হয়তো কোনো প্রসেস থাকবে, কিন্তু বললেন যে ভাই আমি দেখলাম যে চাইলে বোর্ড প্রেসিডেন্ট চাইলে এই জিনিসগুলো একদিনেই পারা যায়, স্যার কেন করবো না। সো এই সদিচ্ছা যদি থাকে, এবং তার ডেফিনেটলি সদিচ্ছা থাকবে না, ক্রিকেটের ক্ষেত্রে সদিচ্ছা তার থাকবে, অন্যান্য ক্ষেত্রে এটা ভাই উইথ দ্য টাইম আমরা বুঝতে পারবো যে কী হবে। এখানে আবার একটা এটার সাথে ইয়ে বলি, সেটাকে টাইমের এই ক্রিকেটারদের প্রতি দিয়াটো না, এটার প্রতি টাইমের কিন্তু এটা কিন্তু একটা ইয়ে আছে, মানে একটা
অন্য জায়গাও আছে, সেটা হচ্ছে কি তামিম যদি এখন ক্রিকেটারদেরকে অনেক কিছু করার চেষ্টা করেন, টাইমের কিন্তু এমনি তকমা লেগে গেছে সেই ক্রিকেট মানে কোয়াবটা চালায়, কোয়াবের ব্যাকিং মানে, সো হিল হ্যাভ টু ব্যালেন্স ইট যে আচ্ছা ঠিক আছে ক্রিকেটে করলাম, কালকে যেমন আমার খুব ভালো লাগছে কালকে গেছে সে গ্রাউন্ডম্যানদের সামনে এবং সে কিন্তু মানে ভুল হয়ে ভেজে যায়নি, তোমাদের আজকে 20,000 25,000 বাইরে এরকম করছে, শুনছে কি করা যায়, ওনাকে বলছে আইসি বাতেন ভাই বলছে যে আইসি মিটিংয়ে গিয়ে বলেন যে আমাদের গ্রাউন্ডম্যান লোক লাগবে, কিন্তু ওখানে কিন্তু কোনো কমিট করে নাই যে আমি টাকা দিব না দিব, এগুলো কিন্তু ওই কমিটমেন্ট আসলে এই যে এটা কিন্তু মানে ইটস আউট মানে টাইমের স্বভাবজাত ইয়ে থেকে, কারণ এই গ্রাউন্ডম্যানদের তো প্রচুর ঈদেই টাকা দিয়েছে, পার্সোনালি দিয়েছে। এখন তো যে সে একটা মসনদেই বসে যেখান থেকে টাকা দিতেই পারে, যাকে ঈদেই টাকা দিতে না, কিন্তু সে যে এই টেম্পটেশন সহ্য করতে মানে এইগুলো যদি সে কাজ করতে পারে দেন হিল দেয়, কারণ আমার মনে হয় না যে মেকিং হেডলাইটস উইল হেল্প ইউ ইন দি ইলেকশন। কিছু কিছু ব্যাপারে তোর প্রশ্ন এমনিতেই তার সঙ্গে থাকবে, না সেটা তো আপনার ফেসবুকে আপনার ছবি দিলেই বোঝা যায়। হ্যাঁ সেটাই। এখন দেখ মনে করছে কোয়াবের মানে এগুলো কি বলবো, কোয়াবের একটা রুম দেওয়ার কথা, হ্যাঁ হ্যাঁ এটা আইডিয়া তো থাকা উচিত। সেটা তো আমরা তো এই শোতে আবার আগে আলোচনা করেছিলাম যে বুলবুল ভাই কমেন্ট করেছিলেন তাদেরকে, হ্যাঁ মিঠুনের সঙ্গে দেখা হয়েছে, তিনি বলেছেন যে এটা নয় তোদের রুম তো রেডি, হ্যাঁ আমি এটা আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি, বুলবুল ভাই বলেছেন। আবার মিটিংয়ে গিয়ে বোর্ড মিটিংয়ে গিয়ে বলছেন এসব বাদ দেওয়া হবে না, ঠিক আছে তাদের রুম দেন নাই। এখন যদি মনে করছে তাই এসে সেই রুমটা দেয় তখন বলবে আবার পাবলিক এটা তুই ঠেকাতে পারবি না কিছু, এই যে মিঠুন হ্যাঁ চাটাচাটি করে এইসব রুম নিয়ে নিয়েছে বাই করে নিয়েছে, কিন্তু এটা তো একটা লম্বা প্রসেস, এগুলো তুই পাবলিকে কীভাবে বোঝাতে যাবে। সো কিছু কিছু ব্যাপার থাকবে তাকে সহ্য করতে হবে বা এগুলা মেনে নিয়ে চলতে হবে, কিছু কিছু ব্যাপারে আদিকভাই যেটা বললেন যে ব্যালেন্স করতে হবে, যে যা আসছে মনে করছে ফার্স্ট ক্লাস ক্রিকেটের টাকা বাড়িয়েছে, আমি অলরেডি জানি যে অনেকেই তিনি যেটা বললেন অনেকেই যাওয়া শুরু করছে ভাই এটা করেন ওইটা করেন, যেমন কিছু ক্রিকেটার তাকে সেখানে উইমেন ক্রিকেটার আছেন বেশ কয়েকজন মেল ক্রিকেটার আছেন, তারা অলরেডি ফোন করে বলা শুরু করেছেন বা সামনে দেখা হলো যে ভাই আমার সঙ্গে অন্যায় হয়েছে আমাকে বাদ দিয়েছে, এরকম ব্যাপার। তো তিনি বলেছেন ভাই সিলেকশন রিলেটেড কোনো কিছু আমি বলবো না, সিলেক্টররা আছে আমি বলে দিয়েছি। সো এই টেম্পটেশনগুলা বা আসিফ ভাই যেটা বললেন যে এখন বসন্তে বসে আছে টাকা দেওয়া তো তার জন্য কোনো ব্যাপার না, বুলবুল ভাই যেমন ইলেকশনের 2 দিন আগে ডাকসুকে 2 কোটি টাকা দিয়ে দিয়েছে ন্যাশনাল ইলেকশনের 2 দিন আগে, চাইলেই সম্ভব। কিন্তু ভাই এটা তো আইডিয়াল কিছু হল না, তিনি যখন পার্সোনালি ওই গ্রাউন্ডসম্যানদের আগে টাকা দিয়েছেন বা বিভিন্ন লেভেলের পিয়ন বা এই লেভেলের প্রচুর করেছেন, এখন তাকে করতে হলে 100 বার ভাবতে হবে যে আমি এদেরকে দিলে ওরা কি ভাববে। সো সব কিছুর ব্যালেন্স তাই করতে হবে, কোথায় দেবো কোথায় দেবো না, কোথায় আমার টেম্পটেশনটা আমাকে রক্ষা করতে হবে সেগুলো কিন্তু তার ভাবতে হবে। ভাই তখন বলছিলেন যে তামিম ইকবাল ক্রিকেট এবং ক্রিকেটারদের ব্যাপারটা খুব ভালো বুঝবে, এরকম এক্সপেকটেশন কি বুলবুল ভাইকে নিয়েও ছিল আপনার? প্রচণ্ড রকম ছিল এই কারণে না এখানে কিন্তু আমার বোঝানো ছিল বিকজ বুলবুলের আশেপাশের লোকজন কিন্তু বলছে দেখ 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 আর কয়দিন দেখ না তোর তো এখন ওখানে না, আমার এটা ছিল না, মানে তার সাথে যারা টেস্ট ক্রিকেট খেলছে তাদের আমি সিংহভাগ ক্রিকেটারই বলছে যে আতে তুই কিন্তু অনেক আগে নাচছিস, সো মানে বুলবুল কিনা অনেক বেশি নাচা যাবে। আমার পার্সোনালি ছিল টু বি অনেস্ট, আমি মিথ্যা কথা বললাম ছিল। এবং তখন ওই যেটা আপনি ভাই বলবেন বুলবুল ভাইয়ের সঙ্গে যারা খেলেছেন তারা সবাই না, অনেকেই বুলবুল ভাইয়ের হয়তো শেষের দিকে পেয়েছেন বা বুলবুল ভাইয়ের নেশা সম্পর্কে জানেন, অনেকেই বলেছেন যে আপনারা তাকে চিনেন না। আমার এটা বিশ্বাস হয় না, কারণ বুলবুল ভাই আমার ছোটবেলায় আমার বিশ্বাস হয় নাই, এবং তার জন্য কিন্তু এখন ফোনগুলো কিন্তু কষ্টকর বলছিলাম না কি কেমন দেখলি মানে এই বুলবুল ভাই আমাদের ছোটবেলার হিরো, বুলবুল ভাইয়ের সঙ্গে আমাদের সবার এত ভালো রিলেশন, আমার পার্সোনালি এত ভালো রিলেশন ছিল, অনেকটা ফ্যামিলি রিলেশনের মতো। বুলবুল ভাই নিয়মিত আমার বাচ্চাদের খবর নিতেন যে কত বড় হলো, কি করছে, স্কুলে যাচ্ছে, কি শিখছে, কি বলছে, এই লেভেলে কথাবার্তা বুলবুল ভাইয়ের সঙ্গে হতো। যখন দেখা হতো দেশের বাইরে কোথাও, সেই যে উচ্ছ্বাস, এর মধ্যে আমি কোনো মানে কৃত্রিমতা পাইনি, একদম মনে হতো খাঁটি। এবং তার সঙ্গে বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পরও কিছুদিন পর্যন্ত ছিল খুব ভালোই সেটা ছিল, যখন টি-20 খেলছিলেন, যখন তিনি টি20 খেলছিলেন। তারপর ইভেন ইলেকশনের পরে, ইলেকশনে যখন আমরা সমালোচনা করলাম তখন থেকে আস্তে আস্তে তার এটা শুরু হলো। তারপরে যখন তিনি সমালোচনাগুলো নিতে পারলেন না, যখন ছোটোখাটো কারণে সবার নাম্বার ব্লক করছেন, তার পার্সোনাল ব্যাপার ব্লক করতেই পারেন, কিন্তু এতে বোঝা যায় যে তিনি আসলে সমালোচনা নিতে পারছেন না বা এই ব্যাপারগুলো তিনি মানতে পারছেন না। একটা এত বড় একটা জায়গায় গেলে কিন্তু তার অনেক ধরনের সমালোচনা হবে, কিছু তোর অ্যাভয়েড করতে হবে, কিছু তুই যৌক্তিক জবাব দিতে পারিস, কিছু তোর এড়িয়ে যেতে হবে, বা কিছু তোর পাত্তা দেওয়া চলবে না। ধর মিথ্যা, সেগুলো পাত্তা দেওয়া চলবে না। আবার যেগুলো সত্যিকার কথা সেটা তোকে অ্যাড্রেস করতে হবে, তো শোধরাতে হবে, কিন্তু কিছুই পাত্তা দেয়নি। সো এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে সবাই আমরা তার শত্রু হয়ে গেছি। এবং এখন আতিফ ভাই যেটা বলেন সবাই মজা দিচ্ছে, তাকে যারা চিনতেন বলে দাবি করেন তারা এখন বলছেন হ্যাঁ আমি তো আগেই বলছিলাম দেখছো বা দেখছেন। তো এই ব্যাপারগুলো তো বুলবুল ভাইয়ের কাছে আমাদের এ ছিল। বুলবুল ভাই বেশ কিছু ভালো ব্যাপার শুরুও করেছেন। বুলবুল ভাই বোর্ড যে সব খারাপ করছেন তা না, তিনিও কিন্তু ক্রিকেট এবং ক্রিকেটারদের জন্য ভালো কিছু
কাজ করেছেন। আবার দেখ তারপর এমন কিছু ব্যাপার তিনি করছেন যাতে ফরমার ক্রিকেটারদের সিংহভাগ দুই একজন ছাড়া তাদের সঙ্গে তার সম্পর্ক খারাপ হয়ে গেছে এই কয়েক মাসে। বর্তমান ক্রিকেটারদের তুই বেশিরভাগের সঙ্গে অফ দ্য রেকর্ড কথা বল, অ্যাজ এ রিপোর্টার দেখ অফ দ্য রেকর্ড কথা বলবি, দেখবি যে তারা কিন্তু তাকে বিভিন্ন জায়গায় তাদের অভিযোগ বা তাদের হতাশার কথা বলবে বুলবুল কিন্তু। সো একটা মানুষ এসেছে সবার সঙ্গে তার সম্পর্ক খারাপ হয়ে গেছে, জার্নালিস্ট, সংগঠক, ক্রিকেটার, ক্রিকেট সংশ্লিষ্ট বোর্ড কর্তা যারা আছেন, ক্রিকেট সংশ্লিষ্ট মোটামুটি 80-90% লোকের সঙ্গে তার সম্পর্ক খারাপ। তার মানে বুঝতে হবে যে সামথিং ইজ রং। হতাশ হয়েছি, তার আশা ছিল হতাশ হয়েছি। আর টাইম যদি সেই একই পথে পাবারেন একই জিনিস হবে যে তার সঙ্গে আমাদের হয়তো কিছুদিন পরে সম্পর্ক খারাপ হয়ে যায়। তিনি যদি সমালোচনা নিতে না পারেন তাহলে ওই আমাদের নম্বর ব্লক করা বা আমাদেরকে শত্রু যদি মনে করেন, কিছু করার নেই, আমাদের কাজ তো আমাদের করে যেতে হবে। না আমি তো আর টাইমের থেকে তো আর ভুলবারতেই বেশি হতাশ হবো না। অলরেডি রেডি হয়ে গেছে। এটা তো মানে আর আছে মানে রক বটম বলে হিটিং দ্য রক বটম, হ্যাঁ, মানে আপনি মানে ভুলবে কিন্তু হতাশার একদম রক বটম নিয়ে টাইমের আচ্ছা ঠিক আছে পারে নাই, নতুন বয়স, কম বয়স, কিন্তু তার অনেক এক্সপিরিয়েন্স। তো আমার টাইমের সঙ্গে সবসময় আমি বলতেছি যে টাইম কিন্তু একটা ভালো জায়গায় আসছে, কারণ এখনও যদি আউট হয়ে যায় তাতেও কিন্তু তাকে আমরা বলতে হবে যে ও 0 আর কিন্তু মাইনাস করে চলে গেছে। সো তার সাথে বলতে, তবে আমার মনে হয় রনি ভাই সাথে আমরা তামিমের যেটা ইয়ে হবে মানে মেজর আরেকটা জিনিস সেটা হচ্ছে কি যে হু হিজ ফ্রেন্ডস আর, কারণ এটা কিন্তু একটা খুব বড় জিনিস। ক্লোজ অ্যালাইজ নাকি পৃথিবীতে যারাই মানে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে খুব বড় করছে, দে হ্যাভ অলওয়েজ গট সামওয়ান দেয়ার যে বলতেছে যে না এটা ঠিক না। ট্রু, এম আই রং অর রাইট? অ্যাবসলিউটলি ট্রু। এখন টাইমের যদি কোনো কিছু সবকিছুই করতে যায় এবং সবকিছু যদি কোনো আশেপাশের লোক বলে ঠিক করছো ঠিক করছো ঠিক করছো বা ঠিক করছেন, দেয়ার মাস্ট বি সামওয়ান হু ইজ আ ভেরি ক্রিটিক্যাল ম্যান হু উইল সে যে না এটা ঠিক না। বাউন্ডারিটা তাকে দেখিয়ে দেবে, বাউন্ডারি মোসাহেবদের দূরে রাখতে হবে। হ্যাঁ বলবে মোসাহেবদের থেকে যত দূরে বাংলা ল্যাঙ্গুয়েজ চলে হ্যাঁ, বাংলা ল্যাঙ্গুয়েজ এটা আমিও বুঝবো না। না ওটা ডিক্টেটর না হওয়ার 101 আর কি। হ্যাঁ 1-1 হ্যাঁ ডিক্টেটর মানে কি বিকজ না হয় টাইমের একটা ভালো জিনিস থেকে সেই হতে যাইতে পারছে গ্রাউন্ড লেভেলে, বাট এই গ্রাউন্ড লেভেলে সে সবসময় যেতে পারবে না। কালকে আমেরিকান খেলা হয়েছে বিএসজির সাথে, সে খেলার কথা নাই বললাম, এটা ঐতিহাসিক খেলা, সেটা ক্যাপ্টেন আছে, ঠিক আছে ওটা নিয়ে বাদ দিলাম। আমি ক্যাপ্টেন কোচ দুজনে মানতেছি যে আমাদের প্লেয়াররা আমাদের কি সুবাই ডুবেছে, ওটা বাদ দিলাম। কিন্তু বলছে টাইম আজকে যেতে পারতেছে, কিন্তু সবসময় সে যেতে পারবে না, সবসময় যেতে পারবে না, সবসময় গ্রাউন্ড রিয়ালিটি জানতেও পারবে না। কিন্তু গ্রাউন্ড রিয়ালিটিটা জানতে হবে, যত লম্বা দিন থাকবে তত কিন্তু এই গ্রাউন্ডের সঙ্গে তার দূরত্বটা তৈরি হবে। এটা ঠিক বাংলাদেশের বাস্তবতা, যে কোনো দায়িত্বের ক্ষেত্রে এটা হয়। এইটা হ্যাঁ, ওই যখন গ্রাউন্ড রিয়ালিটি থেকে দূরত্ব থাকবে তখন তার এমন কাউকে থাকতে হবে যে হোয়াট ইউ আর হিয়ারিং ইজ নট দ্য ট্রুথ। ট্রু। কিংবা ধরেন আমি একটা কথা বললাম, আপনি একটা বললেন যে আচ্ছা সাইফুল্লাহ এরকম, তো আমি কেন ডেকে দিয়েছেন যে তাহলে সাইফুল্লাহ রনি ভাই বলছে সাইফুল্লাহ বাজে বা আদিপ ভাই বলছে সাইফুল্লাহ বাজে, কোনো একজন লোক থাকবে যে আচ্ছা এটা ভেরিফাই করার জন্য এই ডিসিশনটা নিচ্ছে, সবাই বলতেছে খুব ভালো ডিসিশন। বেসিক্যালি ওই ফটো ওই বলতে ক্যামেরা কি করলো আমাদের সাথে, বাট সিরিয়াস সেকেন্ড থট দেওয়ার লোক থাকতে হবে, এবং এটা তার আশেপাশে আছে কিনা এটা নিয়ে আমার যথেষ্ট ডাউট আছে। এটা তো তাকে ঠিক করতে হবে। আমি আরেকটা এবং এটা এই ক্ষেত্রে আমি বলবো যে এই ক্ষেত্রে তামিম শুড হায়ার সামওয়ান প্রফেশনাল, বিকজ টাইমের আশেপাশে এখন যারাই থাকবে তারা সব অস্ট্রাক থাকবে উইথ তামিম। কিন্তু যে একটা প্রফেশনাল যদি আসে কোনো বডি থেকে যে আচ্ছা 3 মাসের জন্য আসছি, দেন ইট ক্যান বি আর ওয়ান ওয়ে যে ভাই আমরা তো আপনি চিনি না, আপনি তামিম না স্বামীর মধ্যে আমাদের জানবে, আপনি আমার এমপ্লয়ার, আপনার খুদ ধরে যে আমার জন্য এর জন্য আসছে আমি আপনি করে দিচ্ছি, আপনি এই জন্য আমাকে টাকা দেন। হ্যাঁ হ্যাঁ, ইট ক্যান বি আ ওয়ে, মানে জাস্ট ফর আর বিয়ে বললাম। আমার আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট মনে হয় এই 3 মাসের জন্য স্পেশাল, পরে যদি তিনি আবার ইলেকশন জিতে আসেন তখনও, বাট এই 3 মাসের জন্য ইম্পর্টেন্ট মনে হয় এমন কিছু যাতে তিনি না করেন যেটা লোক দেখানো। মানে আমি একটা খুব চটকদার কিছু শুরু করে দিলাম, যেটা বুলবুল ভাই কয়েকটা ক্ষেত্রে করেছেন, বুলবুল ভাই কিছু ভালো কাজ করেছেন, কয়েকটা ক্ষেত্রে আবার করেছিল। আদিব ভাই যেটা বলছে যে লেভেল 3 ওই ব্যাপারগুলো ওগুলা তো বুলবুল ভাই তো বেসিক্যালি ভাবতে দেন না, খালি আচারই দিয়েছেন, মানে চটকদার একটা জিনিস। রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন বা রিজিওনাল নিয়ে তিনি বেশ কিছু চটকদার কথা বলেছেন, কিন্তু বাস্তবে কিন্তু ফ্রুটফুল করার মতো তিনি কিছু করেন নাই। সো ওগুলাই আমি চাইবো না যেটা তোর কয়েকদিন আগে রিজিওনাল চট্টগ্রামে তিনি একটা মেম্বার্স করে দিয়েছেন, এটা নিয়ে অনেকেই বলতে পারে যে এবি বুলবুল ভাই ক্রিকেট ছড়িয়ে দেওয়ার কাজ করেছেন, সিলেটে করেছেন, কিন্তু বাস্তবে কি সেটা তো আমরা জানি। এর আগে বলেছিলাম যে সিলেটে যে টুর্নামেন্টটা তিনি চালু করলেন রিজিওনাল বলে, সেটা অনেকদিন ধরে চলে আসছিল, সেই টুর্নামেন্টকে তিনি রিজিওনাল ঢুকিয়ে দিয়ে বিরাট একটা অনুষ্ঠান করে বিশাল একটা প্রচার নেওয়ার চেষ্টা করলেন, এবং ওগুলাকে এখন তিনি বলছেন যে হ্যাঁ তিনি ক্রিকেট ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। আসলে বাস্তবতা গ্রাউন্ড লেভেলে কিন্তু কিছুই হয় নাই। ওই বোর্ড মেম্বারদের চিটাগাঙে যাদেরকে মেম্বার তিনি করেছেন রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের, তাদেরই একজন খুবই সম্মানিত পৃষ্ঠপোষক বাংলাদেশ ক্রিকেটের, খুবই মানে বাংলাদেশ ক্রিকেটের এগিয়ে যায় পেছনে যাদের অনেক আড়াল থেকে যাদের অনেক অবদান আছে,
সালমান ইসমাহিনী। ইসমাহিনী গ্রুপের বিশাল অবদান বাংলাদেশ ক্রিকেট, 40 বছর ধরে তারা কিংবা আরও বেশি সময় ধরে হয়তো পৃষ্ঠপোষকতা করে আসছেন, কিন্তু ওইভাবে কোনো লাইমলাইট তারা চাননি বা নেননি। অন্য তো স্পোর্টস তাকে ওখানে রাখা হয়েছে, 2 দিন পরে তো তিনি আবার অ্যাড কমিটিতে আসছেন, তার মানে তিনি তার সঙ্গে ওইভাবে যোগাযোগ হয়নি তার, কিংবা তাকে তিনি ক্লিয়ার কিছু ধারণা দিতে পারেন নাই, না হলে তো তিনি ঠিক বিরোধী একটা অ্যাড কমিটিতে তিনি আসেন না, তাই না? অন্য তিনি একটা পক্ষ। হ্যাঁ, সো ওইটা একটা আইওয়াশ ছিল এখন বোঝা যায়, তাই না? এবং বা ওই রিজনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনে যারা ছিলেন, তুই কয়জনকে চিনিস? আজাদ ইকবাল ছিলেন বোর্ড ডিরেক্টর, তার সালমান ইসমাহিনী, কয়জনকে চিনিস? তো আমি চাইবো না আমি এমন কোনো আই ওয়াশ করুক, খুব চটকদার নাম টাম দিয়ে ট্রিপল সেঞ্চুরি বা হ্যাবিজাবি নাম টাম দিয়ে তিনি অনেক কিছু করতে পারেন, কিন্তু গ্রাউন্ড লেভেল রিয়েবিলিটি যদি জিরো হয় বা ফিজিবিলিটি আসলে বাংলাদেশের হবে না 501 হয়ে গেছে। তো আমি চাইবো না যে এমন এমন কিছু করুক যেটা বাংলাদেশে করা সম্ভব না, মানে এমন কিছু জিনিস চালু করুক তিনি, যেটা সত্যিকার অর্থে বাস্তবে সম্ভব, কার্যকরভাবে সম্ভব, সেটা যাতে তিনি করেন। তবে এর সঙ্গে একটা অ্যাড করে অনেক বিষয়টা হচ্ছে যে এই যে খুব বেশি কথা হচ্ছে মানে 4 বোর্ড ডিরেক্টর নিয়ে যাদের ব্যাকগ্রাউন্ড রাজনৈতিক, হ্যাঁ। অনেক কথা এর নিশ্চয়ই আপনার প্রশ্নের মধ্যে ছিল, অবশ্যই। হ্যাঁ, যে 4 জন বোর্ড ডিরেক্টর আছে, মানে আমি অ্যাড কি- কমিটির অ্যাডক কমিটি আসলে, হ্যাঁ 4 জন ডিরেক্টর আছে। আমি কিন্তু এটার মধ্যে খুব একটা কিছু দেখি না, কি দেখেন? মানে খুব এই অ্যাডক কমিটি মেম্বার খুব ভুল কিন্তু কিছু দেখতেছে না। কেন, এক্সপ্লেনেশন কি? এক্সপেরিয়েন্স কি আমার কাছে মনে হয় ভাই, এই যে যারা 4 জন আসছে, ঠিক না, তাদের মধ্যে তাদের যে বন্টনটা দেখেন, মানে যে আপনার কি এই বন্টন, কমিটি বন্টন, তাহলে ইসরাফিল খসরু কোন কমিটিতে গেছেন? ফিনান্স। অর্থমন্ত্রী ছিল, টেন ল্যান্ড পারচেস কে গেছেন? মুখস্থ নাই। আমার মাথায় সালাউদ্দিন না, কারণ মাত্র তো সালাউদ্দিন না, হ্যাঁ, হ্যাঁ সারাদিন আহমেদ কি এটা? মানে তার টেন্ডার তার পারচেজ। তার ছেলে। হ্যাঁ সাধারণ ছেলে, হ্যাঁ। টেন ল্যান্ড পারচেস আমার মনে হয়, হ্যাঁ মোহাম্মদ রাশিদ ইসলাম আরেকজন ইয়ে দেখেছেন। এই দুইটা কমিটি কিন্তু ইজ আ ভেরি প্রবলেমেটিক কমিটি। প্রবলেম এই দুটো কমিটির ধাপ কী হয়, এই ভাই যেটা দেওয়া লাগবে, আমি বিএনপি থেকে আসছি, ওয়েন দের ইজ ইসরাফিল খসরুর সান, আপনি কত করে বিএনপি আমি যাই না, আমি ভালো ভাই ভালো বিএনপি, এই জায়গাগুলো কিন্তু এগুলো কিন্তু লক করা জায়গা। মানে সেই জিনিসটা তো আপনি এই আসলে- পলিটিক্যাল যে ইয়েটা অ্যাফিয়ারেন্সটা যে ঢুকবে ধরেন, ওইটা কিন্তু তারা লক করে ফেলবে এইটা। আর আরেকজন যে আসে মানে, এবং তার সবচেয়ে বড় কথা হলো বিএনপি একটা জায়গায় বলছিলেন, যদি এটা বলা উচিত কিনা জানি না, যে বিএনপি রেসপেক্ট তাদের নেতাদের সন্তানরা, মানে তারা নেতারা হয়তো কোনো ভাবেন না যে বিএনপি পাওয়ারে আসবে, তাই সবাইকে পড়াশোনা করেছে। সো দ্যাটস দ্য বিগেস্ট স্ট্রেংথ, মানে শিক্ষিত তারা। হ্যাঁ হ্যাঁ না দেখ, র ভাবে বললে ঠিক আছে, আমি আতিক ভাইয়ের মতো এরকম আতিক ভাই একটা এক্সপ্লেনেশন দিয়েছেন, এটা অনেকে একমত হবে না হবে, আমি এখন এরকম বলতেছি না, আমি বলবো যে প্রস্তুত তোলার ডেফিনেট অবকাশ আছে, স্পেশালি বিএনপি বলে এই প্রশ্ন না তুলে তো অবকাশ নাই। না বিএনপি বলে না, তারা বিএনপি নেতা সন্তান, যদিও তাদের 4 জনের 3 জনই গত ইলেকশনের হ্যাঁ, কাউন্সিলর election-এ ছিলেন, মানে ভোটার ছিলেন, Basically তো তাদের অলরেডি ওয়াজ অন দ্য ওয়ে, হ্যাঁ, তাই না? বেসিক্যালি তারা ওই পার্ট থেকেই আসছে, ওই পার্ট মানে থেকে যে- এসেছেন। যে গ্রুপটা বয়কট স্টিল করছে। যেহেতু তারা এত বড় নেতার ছেলে, আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে, অর্থমন্ত্রীর ছেলে, তাদের নিয়ে প্রশ্ন উঠবে, প্রস্তুত থাকাটা স্বাভাবিক। আমি তাদেরকে টাইম দেবো এই 3 মাস। হ্যাঁ ওটাই, আমরা তাদেরকে আমরা যে প্রথমে বলে তারা কিছু পারবে না, তারা যখন পারবে না তখনই বলা হচ্ছে বিষয় সেটাই, আমি সেই টাইমটা আমি দেবো। আবারও বলছি, সেই একই কথা চলে আসে, পলিটিক্যাল গভর্নমেন্টের সময় পলিটিক্যাল বোর্ডই হবে, এটা মানে আইডিয়াল না, কিন্তু এটা বাস্তবতা বাংলাদেশে, সেটা ইন্টারিম গভর্নমেন্ট সেই সুযোগ হারিয়েছে। পাবন ভাইয়ের সময় ছিল, এমন অনেকে আসছে, মল্লিক ভাইরা সহ যারা আসছে, তারা কী করতে আসছে, কেন আসলে আমরা সময়ের সঙ্গে দেখেছি। এবং ইন্টারিম গভর্নমেন্ট খুবই কম সময় ছিল এদের সময়, ইন্টারিম যে ছিল তারা কী করেছে সেটাও আমরা দেখেছি। হ্যাঁ, সো আমার এখন এদের কাছে আমার সত্যিকার অর্থে প্রত্যাশা জিরো, এই যে যারা বিএনপি নেতা ছেলে প্রত্যাশা তাদের কাছে জিরো। তারা যদি ভালো কাজ করেন খুবই ভালো, ভালো কাজ না করলে আমরা বলবো যে তারা তো এইসব কারণে এসেছিলেন। সো পলিটিক্যাল গভর্নমেন্টের সময় এটা হবে। So, আমি তাদের দিকে বলবো যে প্রস্তুত তোলার জায়গা আছে, এবং কিন্তু সেটা প্রস্তুতের জায়গায় তাদের কাজ দেখানোর জায়গা। হ্যাঁ, কাজ দেখানোর ডেফিনেটলি কাজ দেখানোর জায়গা আছে, এবং তাদের জন্য এটা একটা বিগ অপরচুনিটি যে হ্যাঁ আমি সালাউদ্দিন আহমেদের ছেলে, কিন্তু দেখ আমি আমার নিজের পরিচয় ক্রিকেটকে এখানে নিয়ে গেছি, যদি সেটা তারা করতে পারে। আর যেহেতু ওই 3 জনের একটা ক্রিকেট কানেকশন ছিল, তাদের একটা বলার জায়গাও আছে। রাসনা ইসলামের জায়গা ঠিক বললেন না নাকি? হ্যাঁ ঠিক আছে, ওকে, তাকে নিয়ে প্রশ্ন তোলা একটা ব্যাপার আছে। রাসনা ইমাম, ওকে, মানে এখনো নতুন আছে তো হ্যাবিচুয়েট হয়তো একটু সময় লাগবে। অন্তত এটা হলো যে এই 11 জনের নামই বলতে পারছে। হ্যাঁ, গত ভোটে তো 25টার মধ্যে 5টা নাম পাচ্ছেন না। নাম পারতাম না, প্লাস আমি ওই যে কালকে আমার অফিসে একটা টকশোতে বলছিলাম যে অনেকে আমরা অনেকেই চোখেও দেখি নাই, মানে বোর্ড হয়ে তারপর চলেও গেলেন, অনেকে চোখেও দেখি নাই আসলে তার চেহারা দেখতে কেমন, বিসিবির ওয়েবসাইটে ঢুকে আর বাংলাদেশ পর্যন্ত দেখছি রাষ্ট্রীয় আমরা ফার্স্ট।
তো যাই হোক ডিজিটালে মুন্নার রাস্তা ইমামের যদিও পার্সোনালি তিনি কিন্তু তার প্রফেশনাল দিকে তিনি যথেষ্ট সফল। তিনি অক্সফোর্ড থেকে পড়াশোনা করে এসেছেন, খ্যাতিমান ব্যারিস্টার বা খ্যাতিমান একটা ল হাউসে আছেন, বাট সেগুলো তো আসলে ক্রিকেটের সঙ্গে কানেক্টেড না। সো তাকে সেখানে ক্রিকেটের কাজ দিয়ে তাকে দেখাতে হবে, যদি তিনি 3 মাসের পরেও থাকেন। 3 মাসে তো আসলে খুব বেশি কিছু দেখানোর সুযোগ নেই। বাট আমি প্রশ্ন তোলায় খারাপ কিছু দেখি না, পাবলিক প্রশ্ন তুলুক, পাবলিক ট্রল করুক, আলটিমেটলি তারা কাজ দিয়ে সেটা জয় করে। না, আর এটা তো নিশ্চয় তারা মানসিকভাবে নিয়ে আসছে। টাইমের সঙ্গে হয়েছে পাবলিকের ট্রোল খাবেন না, এটা তো ট্রল খাবে না, হ্যাঁ ডেফিনেটলি। সেটা তো মানে দ্যাটস মানে পার্ট অ্যান্ড পার্সেল অফ বিং। এটা টাইমের ক্ষেত্রেও কিন্তু সত্যি। কি যে তামিমকে তুই অনলাইনে যেটা দেখিস সেটার মানে সেটা পিছনে যারাই থাকুক, যেভাবেই ছড়ানো হোক, জেনারেল পাবলিকও আছে, কিছু সুনির্দিষ্ট লোকও আছে, তারা সবাই মিলে যেটা করছে তাতে টাইমের জন্য একটা দিক পজিটিভ আমি মনে করি। এটা আমি জানি না তামিম নিজে কীভাবে দেখছেন। একটা দিক পজিটিভ যে তার এখানে আসলে হারানোর খুব কম কিছুই আছে। তিনি একদম তাকে এই গ্রুপটা যারা তারা একদম রক বটমে নিয়ে গেছেন আর কি, হ্যাঁ তারা কিন্তু হারানো ভাইকে যেভাবে নিয়ে গেছে বুলবুল ভাই যেভাবে নিয়ে গেছে। যাই হোক, তিনি অলরেডি তাকে তিনি যাই করবেন তার মধ্যে একটা খারাপ কিছু করার খুঁজে বের করার চেষ্টা করবেন। সো তার জন্য পজিটিভ, তিনি যদি সত্যিকার অর্থে কাজ করতে পারেন তখন তো আর বলার কিছু থাকবে। আর যদি তিনি ব্যর্থ হন তাহলে বলতেই পারে যে সবাই ধারণা করছিল এরকমই হবে, এরকমই হবে। সেই ব্যর্থতা সাফল্যের আমি একটা প্রশ্ন করি, সেটা থেকে যে ক্লাবের ব্যাপারটা জিজ্ঞেস করি যে টাইমের কি সবচেয়ে বড় প্রবলেমের জায়গা যে এখন যারা ক্লাবের সাথে আছেন তাদের থেকে একসময় তিনি টাকা নিয়েছেন, তাই মানে অ্যাজ এ প্লেয়ার মানে তারা কি মানসিকভাবে ওই দৈন্যতাটা থাকে আছে কিনা যে একে তো 2 দিন আগে আমি পয়সায় দিলাম, এর কথা শুনতে হইব। মানে এটা কিন্তু বাংলাদেশের শুধু ক্লাবে না, এটা আমাদের জেনারেল একটা সমস্যা। আমাদের সামাজিকতা, আমাদের সামাজিক বাস্তবতা বা আমাদের প্রজন্ম থেকে প্রজন্মের যে এই কারণে কি বলবে ক্লাব থেকে দূরে থাকতে, টাকার কারণে না। তো ধর বিরোধী পক্ষ যারা আছেন মানে টাইমের এই বিএনপি, ধর আমি সরাসরি বলে বিএনপির মধ্যে যেহেতু বিএনপির ক্ষমতা আছে, বিএনপির মধ্যেই টাইমের যারা বিরোধী পক্ষ থাকবেন দেখবি তারা বিদ্রোহী বলবো না, আমি বিরোধী পক্ষ, এখন বিদ্রোহের মতো অবস্থা কিছু হয়নি, তারা বিরোধী পক্ষ, তারা তাদের মধ্যে চেষ্টা করবেন। তাদের মধ্যে অনেকেই দেখবি যে তারা হয়তো অনেক সিনিয়র, অনেক দিন ধরে ক্রিকেট সংগঠক ছিলেন, তারা বলবেন যে আরে সেদিনের পোলা টাকা তো আছে। আতিফ ভাই যেটা বললেন যে হ্যাঁ তারা প্রফেশনালি আমার কাছ থেকে 30 লাখ টাকা নিয়ে খেলছিস, 35 লাখ টাকা নিয়ে খেলছিস, এটা তো আছে। এই তারপরে ওই যে ওইটা আমাদের একটা প্রজন্মের একটা যে ব্যবধান বা প্রজন্মের একটা যে কি বলবো, এটা আমি জানি না, অনেকের হাতে ঘা লাগে, ওদেরকে মেনে নিতে সমস্যা, সাইকোলজি এটা ইয়ে তো ফ্যামিলি তো অনেক সময় থাকে যে বয়স্ক লোক মানে ইয়াং একটা ছেলে সবকিছু করতে পারে, তার কথাই শুনতে হবে নাকি, মানে এটা তোর জন্ম তুই আমাদের জ্ঞান দিচ্ছস, এটা আমাদের কিন্তু জেনারেলি এটা থাকতে পারে। হ্যাঁ এটা থাকতেই পারে, অবশ্যই ভালো কিছু না, কিন্তু এটা থাকতে পারে। সো এটাকে আপনার উইথ দ্য টাইম তার কাজ দিয়ে সেই রেসপেক্ট আদায় করে দিতে হবে। কিছু প্লেয়ারদের রেসপেক্ট তিনি পাবেন হয়তো কাজ দিয়ে, ওই সেকশনটার রেসপেক্ট তাকে আদায় করতে হবে তার পার্সোনালিটি দিয়ে, তার কাজ দিয়ে, এবং তাকে এমন একটা জায়গায় যেতে হবে যে তারা ওই রেসপেক্টটা করতে বাধ্য হবে। তিনি কিন্তু জোর করে সেটা আদায় করতে পারবেন না। আরেকটা জিনিস জানতে চাই, সেটা থেকে কাছ থেকে দেখার সুবাদ আপনার জিজ্ঞেস করি যে তামিম ইমোশনাল বাস্ট আউটটা কখন মানে কিভাবে থামবেন? হ্যাঁ এটা তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। এটা একটা ব্যাপার, মানে আমি একটু অ্যাড করি যে তার তো একটা আমরা ধরেন হ্যাঁ ওই সমালোচনা যেগুলো করা হয় তার মধ্যে এটাও একটা আছে, কিছু হলে তামিম ইকবাল ছুটে যান, যেমন তামিমকে আম্পায়ার্স কমিটি বা সৈকতের সাথে কিছু একটা ঝামেলা কিছু হয়েছে, তামিম ইকবাল বোর্ডে চলে আসছে, এবং কিছু হলে এই বোর্ডে মাঝখানে ফেসবুকে উনি রেগুলার এরকম এক্সপ্লেনেশন দিতেন, হ্যাঁ সব কিছু দিতেন। সো আপনি যেটা বলছেন যে তামিমকে যেগুলা করা যাবে না, টাইমের যেগুলো করা যাবে না, তার মধ্যে তো এইটাও একটা ডেফিনেটলি। এবং আতিফ ভাই যে কোশ্চেন করছেন মানে দুইটা মিলে, হ্যাঁ ডেফিনেটলি ওই যে তুই যেটা বললি সেগুলো তার ইমোশনের পার্ট, তিনি হয়তো এটা ঠিক মনে করছেন। হ্যাঁ তাহিদ হৃদয়ের ওই আম্পায়ারিংয়ে যখন ঘটনা হলো, তো যদিও যেভাবে প্রকাশের ছবিগুলো এমনভাবে এসেছে হৃদয়কে একদম ভিলেন মনে হয়েছে, ডেফিনেটলি তিনি ভিলেন, মানে কিছু কাজ করেছেন, কিন্তু এটার পিছনে ঘটনা ছিল। কারণ তামিম হয়তো প্লেয়ার্স পার্সপেক্টিভ থেকে চিন্তা করেছেন সেই ঘটনাটা আমি তুলে দিবে, আমি প্লেয়ারদের জন্য এগিয়ে যাই, যেটা তার আমি মনে করি উচিত হয়নি। কারণ ওই সময় যদি খুব স্বার্থপরভাবেও ভাবি, তিনি তার আগে তার ওই যে হার্ট অ্যাটাকের ঘটনা ছিল, সারা বাংলাদেশ তার জন্য দোয়া করছে, বাইরে থেকে আমি অনেককেই দেখেছি, আমার বন্ধু বান্ধব, টাইমের সঙ্গে তার সুদূরতম সম্পর্ক নাই, কিন্তু আমি বলেছি যে আমেরিকার অমুক মসজিদে টাইমের জন্য দোয়া হয়েছে, এটা মানুষের জন্য বড় প্রাপ্তি। তো তারপরে তামিমের প্রথম পাবলিক অ্যাপিয়ারেন্স ছিল ওই হৃদয়ের ঘটনা নিয়ে, যেটা খুব ভুলভাবে হয়েছে বা যেভাবে হয়েছে, কিন্তু সেটা তামিমের পক্ষে যায়নি, আবার আলটিমেটলি সব কিছু তার বিরুদ্ধে চলে গেল। সো এই ব্যাপারগুলো তাকে সাবধান থাকতে হবে, সবসময় পলিটিক্যালি তাকে রাইট হতে হবে, বা তিনি যেটা ভাবছেন যে সেটা আমি দেখাই লোকজনকে বলি, সবসময় সেটা জরুরি না। কারণ আমাদের দেশে বেশিরভাগ দেশে পাবলিক পারসেপশন চেঞ্জ করাটা খুব টাফ, তুই কথা দিয়ে চেঞ্জ করা খুব টাফ।
তো এই কাজ দিয়ে করতে হবে। হ্যাঁ, সো এই জায়গাগুলোতে তাকে রিস্ট্রেন করতে হবে, রিস্ট্রেন করার ক্ষমতা অর্জন করতে হবে। হ্যাঁ ঠিক আছে, ওই সময় তিনি প্লেয়ার হিসেবে বা ওই সময় যা করেছেন এখন সেটা অতীত, এখন তিনি অতীতে গিয়ে সেটা শোধরাতে পারবেন না। এখন তিনি যে দায়িত্বে আছেন বা যদি তিনি ফিউচারে লং টাইমের জন্য বোর্ড প্রেসিডেন্ট হন, সেটা কিন্তু গোটা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের তিনি অভিভাবক, সরি বাংলাদেশ ক্রিকেটের তিনি অভিভাবক। সো ক্রিকেটের অভিভাবক হিসেবে তাকে সব কিছু মাথায় রাখতে হবে, তাকে সেই জায়গাটা যেতে হবে যে আমার ইমোশনটাকে আমি কোথায় শো করতে পারবো, কতটুকু শো করতে পারবো, আমি কোনটা আমি সাইকোলজিক্যালি হ্যান্ডেল করবো, কোনটা আমি অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর হ্যান্ডেল করবো, এই জিনিসগুলো তাকে করতে হবে। এবং সেক্ষেত্রে আতিফ ভাই যেটা বললেন ওই জিনিসটা খুব জরুরি, যে তার আশেপাশে কারা আছে, তিনি যার সঙ্গে চিন্তাভাবনাটা শেয়ার করবেন, তিনি তাকে কী ভাবনা দিচ্ছেন, তার কারা উস্কে দিচ্ছেন নাকি তাকে তার সীমাটা মনে করিয়ে দিচ্ছেন। সো এটা হ্যাঁ, এবং উস্কে সীমা মনে করে, এবং এই যে মানে যেই থাকছেন সে টাইমের সাথে যারাই থাকবেন বোর্ডে বা যারাই আশেপাশে আছেন তাদের নিশ্চয়ই একটা মনিটারি বেনিফিট পাবেন। মানে তার কাছে তামিমটা ইম্পর্টেন্ট না, তার নিজের মনিটারি বেনিফিটটা ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। শুনো, আমি কেউ খারাপ মানে বলতেছি না, যারাই তো আশেপাশে থাকবেন তারা তো একটা বেনিফিট নেবেন, মানে মনিটারি বেনিফিট নেবেন। সেই লোকটাই ভালো করতে পারবেন যে তামিমকে মানে যে তামিমকে চিনে, যে আমি আজকে তামিমকে চিনেন, ধর আপনি চিনেন, তার সাথে যে প্যাটার্ন জানে, সে মানে যে সে জানে যে তামিমের সাথে কোনো কথা হাঁয়ের সাথে হানা মিলে চেতন দরকার কি, ইমোশনের চেতন দরকার কি, ঠিক আছে, একটা হইতে পারে। মানে তো ওই ক্ষেত্রেই বলছে, ওই ক্ষেত্রেই তাই মানে এমন একটা কাউকে দরকার, মানে এমন একটা গ্রুপ দরকার যারা আর কি তাকে মানে যে ভাই এটা তো মনে হয় মানে দের ইজ নো লজিক্যাল এক্সপ্লেনেশন বিহাইন্ড ইট, দ্য আর্লিয়ার হি গেটস দিস কাইন্ড অফ আ গ্রুপ দ্য বেটার। ওইটা না, জাস্ট তাকে মনে করে দেওয়া যায় যে উল্টো যুক্তিও কিন্তু আছে। হ্যাঁ, এই যে এই এখন এটা বলার মতো মানে কি আছে কিনা এটা নিয়ে দরকার। হ্যাঁ, প্রথমত তার নিজেরই সেটা ভাবা উচিত, আর দ্বিতীয়ত মানুষ তো তার অনেক সময় তিনি ক্যারিড অ্যাওয়ে হয়ে যেতে পারেন। সো যখন তিনি ক্যারিড অ্যাওয়ে হয়ে যাবেন তখন তাকে মনে করিয়ে দেওয়া যে ভাই আপনি এই 10 জনের কথা শুনছেন, জাস্ট আরেকজনের কথা শুনেন বা আরেকজনের দৃষ্টিভঙ্গিটা মাথায় রাখেন যে এই জিনিসটা কিন্তু এরকমও হতে পারে। সো এটা মনে করে দেয়, তাহলে আমি মনে করি যে মানে তিনি ভালো করবেন। এরকম কি মানে আশেপাশে না আমি এরকম আশেপাশে চিনি না, মানে সামনে লাইক মুশফিকুর রহিম যে তার জায়গায় চ্যাটপ্যাট করে দেয়, মানে আমি মুশফিক কথা বলছি মানে যে না দেখ আছে কি না আছে সেটা আমাদের দেখার বিষয়। আমরা এখানে আমরা দেখবো এন্ড প্রোডাক্টটা, আমরা বলতে কি যে এখন যাদেরকে আমরা দেখি আশেপাশে তারাও নিজেরাও তো অনেক সিজন হয়ে যেতে পারে। আমরা তো খালি দূর থেকে দেখতেছি কারা কারা তার আশেপাশে ঘুরতেছে, তাতে এমন হতে পারে তারা নিজেদেরকে অনেক ডেভেলপ করছে, তারা তাইকে বলতে পারে না ভাই এটা ঠিক না, ভাই এটা তো ঠিক হয়েছে না। অনেক সময় দায়িত্ব বলতে হইতে পারে, বাট আমি বলছি যে এখানে একটা পজিটিভ সাইন আমি বলি, তোর তামিম যখন ক্যাপ্টেন হয়েছিলেন, তামিম কিন্তু ভালো ক্যাপ্টেন হবেন এটা অনেকেই ধারণা করতে পারে না, কিন্তু আলটিমেটলি যখন ক্যাপ্টেন হয়েছিলেন তখন কিন্তু তিনি অনেক কিছু ম্যানেজ করার চেষ্টা করেছেন, মানে তার নিজস্ব ইগো বা নিজস্ব ধরনের বাইরে গিয়ে সাকিব আল হাসানের সঙ্গে তার একটা দূরত্ব ছিল, তিনি কিন্তু অনেকবারই সেই দূরত্বটা ঘোরানোর চেষ্টা করেছেন। এটা সুজন ভাইও বলেছেন তার ইয়াতে, তামিম নিজেই 2-3 বার সাকিবের কাছে গিয়ে জিনিসগুলো করার চেষ্টা করেছেন, এবং ওই সময় দল মোটামুটি ভালো করছিল, সাউথ আফ্রিকা সিরিজ জয় থেকে শুরু করে ভালো ভালো রেজাল্ট হচ্ছিল। সো এটা একটা পজিটিভ সাইন যে নেতৃত্ব যখন তিনি পেয়েছিলেন তার কিছুটা তার ক্যারেক্টারিস্টিক্সের বাইরে গিয়ে কিছু করেছেন। সো এটা তো আরও হিউজ ব্যাপার। সো এখানে আশা করি যে তিনি তার ওই জিনিসগুলো ওভারশ্যাডো করতে পারবেন, না পারলে কারণ কি মানে আমাদের কথাগুলো বলার একটাই কারণ মানে ভাই তাই যে প্রথম দিনের এন্ট্রি এবং তার সাথে যারা ঢুকছিল বোর্ডের মধ্যে, আমি তো এখনো টাইমের বোর্ডে ঢোকার সৌভাগ্য হয়নি, মানে টাইম বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পরে বোর্ডে যায়নি, আমি তো মাঠে ছিলাম এদিকে দেখেছি তার সাথে, এবং তাদের যে হম্বিতম্বি যা শুনলাম বা যা দেখলাম দূর থেকে, তাতে মনে হলো যে অনেক সময় হয় না যে আগুনের চাইতে বালু গরম, এখন এই বোর্ডেও কিন্তু আগুনের চাইতে বালু গরম 5-6 জন ঢুকে গেছে, মানে দূর থেকে দেখে যেমন হয়, মানে জাস্ট বলতেছি এখন টাইমে বুঝতে হবে যে সে কিন্তু আগুন, মানে সে কিন্তু বালু উপরে উঠে লাভ নেই, মানে হম্বিতম্বির একটা ব্যাপার আছে। এবং এগুলো কিন্তু খুব আর্লি যদি সে ইয়েটা করতে পারে ইট উইল অনলি গ্রো, মানে এটাকে আমি এটা মানে পাপন ভাইয়ের আমলে মল্লিক ভাইয়ের প্রথমবার আমরা যখন দেখছিলাম তো ওইটা মনে আছে নিশ্চয় আপনার, ওই যে পাপন ভাই জিপের সাথে উঠে যাচ্ছিল, হ্যাঁ সেই মল্লিক আর শেষের মল্লিক হতে কিন্তু বেশি দেরি হয়নি, মানে সেটা এখনই ধর 3 মাসে মল্লিক হবে না, কিন্তু 3 মাসে অনেকে কিন্তু মেসেজ দিয়ে দিতে পারে যে আমি নেক্সট মল্লিক। তো তাই যেন একটা নেক্সট মল্লিক না মানে তামিম হয়তো নিজেও জানে না যে ওই মেসেজটা দিতেছে, সেটাই। কারণ যারা ঢুকছে তাদের মধ্যে অনেকে কিন্তু ক্রিকেটার বাংলাদেশের একদম দিয়ে এখন নানা উদ্দেশ্য নিয়ে নানাজন আসবে, তাকে হবে যে তুই কার কাছ থেকে কতটুকু নিবি, সিম্পল ব্যাপার। ভাই মানে ক্রিকেট বোর্ডে তো চিফ হেড বলেন বা প্রেসিডেন্ট বলেন সবসময় পলিটিক্যাল একটা ব্যাপার ছিল। শেষ যে 3 জন ইনক্লুডিং অ্যাডহক কমিটির এখনকার প্রেসিডেন্ট তামিম ইকবাল, 3 জনই কিন্তু ফর্মার ক্রিকেটার, ফর্মার ক্যাপ্টেন।
তো মানে এটা কি কোনো মেসেজ দেয়? হিউজ মেসেজ দেয় বলতে আমিও, তুই জানিস যে আমি মানে ক্রিকেটারদের কীভাবে ফিল করি। সো আমরা আইডিয়াল দৃষ্টিকোণ থেকে সবসময় ভাবতাম যে ক্রিকেট বোর্ড চালাবে ক্রিকেটারদের একটা বড় থাকবে। সো এটা ওভার দ্য ইয়ার্স মানে নানান সময়ই বিভিন্ন দায়িত্বে, চিফ না হলেও বিভিন্ন কমিটির দায়িত্বে বা বোর্ড ডিরেক্টর হিসেবে অনেকেই তারা আসলে ঠিকভাবে পালন করতে পারেন না বা সেই আশা জায়গাটা ভেঙে দিয়েছেন। কিন্তু চিফ বা প্রধান তার হাতে অনেক ক্ষমতা, সো তিনি অনেক কিছু চেঞ্জ করতে পারেন। সেখানে ফারুক ভাইকে নিয়ে অনেক আশা ছিল, বুলবুল ভাইকে নিয়ে আরও বেশি আশা ছিল। দুজনেই তো আসলে চুরমার করে দিয়েছেন শেষ। আতিফ ভাই তো রক বটম, আর আতিফ ভাই তো রক বটম, কিন্তু চুরমার করে দিয়েছেন। সো এইখানে বড় একটা ধাক্কা ডেফিনেটলি। আমরা যারা আইডিয়ালিস্টিক দিক থেকে চিন্তা ভাবনা করি বা ক্রিকেটারদের প্রতি ছিল, তখনও কিন্তু অনেক সংগঠকরা বলতেন এখন তো টাইমের ব্যবস্থা হয়েছে কি, তাই যে ভালো করে দেন ইট উইল সারপ্রাইজিং। হ্যাঁ, ব্যাপারটা তাই তাই ভালো করে এটা কিন্তু একটা সারপ্রাইজ। অনেক ক্ষেত্রেই তাই, আমি ভালো করলে অনেক, আমি খারাপ করলে কিন্তু খুব বেশি হবে না, এটা ইট ওয়াজ এক্সপেক্টেড। কিন্তু তাই যে ভালো করে এটা কিন্তু একটা সারপ্রাইজ। মানে যদি আপনি ওই যে ফরম্যাট ক্রিকেটার হিসেবে ধরেন, মানে ক্রিকেটার এবং ফরম্যাট অনেক দিক থেকে। সো ওইটাই যে এখন মানে অনেক ক্ষেত্রে মনে হয় যে একটা পলিটিক্যাল লোক বোর্ডের প্রধান থাকাই ভালো। পলিটিক্যাল লোকের উদ্দেশ্য যদি ভালো হয় তাহলে পলিটিক্যাল লোক বোর্ডের প্রধান থাকা ভালো, এই কারণে যে তার একটা অথরিটি থাকে। আতিফ ভাই ওয়ার্ল্ড কাপ না খেলা বিষয় ওটা ওইটাও একটা উদাহরণ। মানে বুলবুল ভাই তো জি হুজুর করে মানে শেষ করে দিয়েছেন এটা। এখন তাদের বোর্ডের লোকজন বিদায়ের আগে তাদের বোর্ডের ডিরেক্টররা ফাহিম ভাই, মিঠু ভাই, তারা বলছেন আমরা তো চেষ্টা করেছি, না কিছু বলার চেষ্টা করেছেন। এটা খুবই মানে লজ্জাজনক। আপনাদের লজ্জা সো তার লজ্জা হওয়া উচিত। তো আমি মনে করি যে ওখানে যদি একটা অথরিটেটিভ কেউ থাকতো সত্যিকার অর্থে, তারা সেই ডিসিশন নিতে পারতো। যেমন পাবন ভাই এত সমালোচনা আমরা করেছি, পাবন ভাই তাহলে জীবনও হতো না। উনি তো শেষ পর্যন্ত নিজেই মিনিস্টার ছিলেন। সেটাই বলছি, পাবন ভাই তাহলে জীবনও হতো না। পাবন ভাই এর আগের কথা বলছি, তো মিনিস্টার হওয়ার আগে। তো এটাই তখন এখন মনে হচ্ছে যে হ্যাঁ, এরকম কেউ থাকলে যার সঙ্গে সরকারের খুব ভালো যোগাযোগ থাকবে, যার এই তোর ক্রিকেট বোর্ডের আশেপাশে যারা আছে ডিরেক্টর থেকে শুরু করে সবাই চেলা চামুন্ডা সবার উপর তার দাপট থাকবে, এরকম একজন থাকলে যার হিউজ অথরিটি আছে, তাহলে মনে হয় ভালো। যদিও সেটা আইডিয়াল কিছু না এখন মনে হচ্ছে আমাদের কাছে, কারণ বুলবুল ভাই এবং ফারুক ভাইয়ের সময় এমন জিনিসটা হয়েছে। সো এখন দেখা যাক তামিম সেই ধারণা চেঞ্জ করতে পারে কিনা। না পারলে তো তখন মনে হবে না ভাই অমুকই ভালো তমুকই ভালো, তাছাড়া তার উপায় নেই। আরে ভাই প্রিমিয়ার লিগ তো হবে, মানে এটা করাটা একটা চ্যালেঞ্জ ছিল, কিন্তু সেটা বেসিক্যালি আসলে এই স্কেডিউলটা কীভাবে ফিট করা হবে। কারণ দিন শেষে যে পক্ষ খেলতে চাচ্ছিল না তারাই তো এখন মানে অন্য সাইডে চলে আসছে। সো সবাই না, মানে মোটামুটি আর কি একটা বড় ব্যাপার। এবং এটা তো ধরেন যদি এখনও ক্লাবগুলো বলে যে এখনও খেলবো না, তাহলে তো আসলে জিনিসটা পুরাই ভেস্তে যাবে, কারণ তাদের যে ব্যাপার ছিল। এরপরে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন সেটা নিয়ে ওই যে আপনি সেদিন যে কোশ্চেন করছিলেন বা যে রেলিগেশনের কী ব্যাপারটা, ঠিক হয়েছে, রেলিগেশনটা হবে না। হ্যাঁ নিশ্চয়ই মানে ইয়েটা হবে হয়তো যে উপর নিচ করবে। কারণ দিন শেষে তাহলে কি এখন মানে আমি শুরুতে যে কথাটা বলছিলাম, এখন কি ক্রিকেট নিয়ে আলোচনা হবে? মানে এখন কি আপনি আশার আলো কিছুটা দেখছেন? না, অবশ্যই ক্রিকেট এখন হবে। মানে এইটুকু আমি বুঝতে পারছি যে তার যে মানে সব যে কটা মুভমেন্ট তার হয়েছে, মানে মুভ গোয়িং ফরওয়ার্ড, সে যা কার্যকর দূর থেকে যা দেখেছে, যা কার্যকর সব কিছু থেকে মাঠে ক্রিকেটটা ফিরে মানে ওই না পজিশনের ক্রিকেট না, আমি আমরা যেটা কভার করি ওইটা না, ন্যাশনাল লেভেল ক্রিকেট মানে মাঠে ক্রিকেটটা ফিরে। এবং আমার মনে হয় সে ফিরে ফেলতে হবে, মানে বিকজ তার জন্য এটা তো হচ্ছে কি ওয়ান অফ বিগেস্ট চ্যালেঞ্জের যেটা বড় কথা, এটা যদি সে ফিরাতে পারে, এটা কিন্তু একটা মেসেজ হবে যে I could bring back cricket to the year. Going forward, it can be one of his major year in the election. এটা তাকে করতে হবে, তিনি করবেন। আর কি এখন শুধু এটাই না, তো প্রিমিয়ার লিগে না, সামনে আরো অনেক টুর্নামেন্ট দেখবি বলে আমি আশা করি। কারণ হলো যে তার সঙ্গে তো ক্রিকেটারদের যোগাযোগটা সরাসরি। আর বুলবুল ভাই ক্রিকেটার, ফারুক ভাই ফর্মার ক্রিকেটার, বুলবুল ভাই ফর্মার ক্রিকেটার, কিন্তু তাদের সঙ্গে এই জেনারেশনে তো একটা গ্যাপ ছিল, বা এই সময় ক্রিকেটে একটা গ্যাপ ছিল, যেটা তামিমের সঙ্গে নাই। সবাই মানে ইভেন ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশনের প্লেয়াররা কিন্তু তাকে ফোন করতে পারে সরাসরি। এবং সো তাদের দাবিরগুলা বা তাদের ভাবনাগুলো, তারা কিভাবে সংসার চালাবে এবং প্রফেশন চলবে সব কিছু তিনি জানেন। সো ডেফিনেটলি তুই এই লেভেলে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন প্রিমিয়ার বা এই লেভেলে তুই অনেক ক্রিকেট দেখতে পারবি যদি তিনি না ইয়ে লেভেলও দেখতে পারবেন, আপনার ওই ডিভিশনাল লেভেলও দেখবেন। হ্যাঁ, যদি লং টার্ম থাকতে পারেন ডেফিনেটলি সেটা ডিভিশনাল লেভেলে নিশ্চয়ই কিছু একটা ডাউট নেই। কারণ তাকে মানে ডিভিশনাল প্লেয়ারদের জন্য এটা এই কারণে বলছি যে যেমন অন্যান্য জায়গায় তো হ্যাঁ মিডিয়ার কাছে কি জবাব দেবেন এই প্রশ্ন, কিন্তু তার ক্ষেত্রে প্রশ্নটা হলে আমি আমার ওই বন্ধুর কাছে কি জবাব দেবো, আমার ছোটো ভাইয়ের কাছে কি জবাব দেবো, তার তাকে সরাসরি কোশ্চেন করবেন। হ্যাঁ, সরাসরি করবেন যে ভাই আমাদের লিগটা তো দিলেন না, ভাই আমাদের জন্য কী করতেছেন, কারণ তার সাথে সেই লেভেলের যোগাযোগটা। সো এটা করতে তিনি অলমোস্ট বাধ্য, তিনি করবেন, এটা নিয়ে কোনো ডাউট নেই। হ্যাঁ, এবং ওটা মানে তার যেটা মেন হবে যে যারা আসবে ওই বিভিন্ন জায়গা থেকে,
সেই কাউন্সিলরটাকে সম্ভবত জানতে হবে যে তারা এটা করে দিতে পারবে কিনা। মানে এখন ধরেন যারা মানে ডিভিশন বা ডিস্ট্রিক্ট থেকে আসবে, সেই যারা কাউন্সিলরশিপ নিয়ে আসবে তাদের ব্যাপারে তো আপনি সেটা জানবে যে তুমি এলাকার জন্য কি করছো বা তোমার ওই হ্যাঁ ওই এটা কিন্তু মানে খুব বড় জিনিস, বিকজ আপনি আনলেন যে যখন অনুদান আসবে তারপরে একটা বছরে খেলাবো, ওইটা না। এবং মানে আমি একটা শুনছি এখনো এক জায়গায় কোনো অ্যাক্রিডিটেশন কার্ড এখনো হয় নাই। বলা হচ্ছে যেখানে একটা ইয়েতে বলা হচ্ছে যে ভাই 2 দিন ওয়েট করেন, একটা ইয়ের সাথে কথা চলতেছে, মার্কেটিং সাথে কথা চলছে স্পন্সরের জন্য। ভেরি গুড মুভ, যে মানে যদি স্পন্সর হয়, মানে অ্যাক্রিডিটেশন কার্ড এখনো রেডি করে নাই। সো এইসব জিনিসগুলো যাদেরকে নিয়ে তার পথ চলতে হবে, যদি বড় জায়গা থেকে আসে তাদেরকে ওই স্পন্সরশিপ ডিভিশন থেকে যদি ওই ধরনের মানুষ আনতে পারে, সালমান ইসমাইলি বা ওই ধরনের মানুষ যদি খুলনা থেকে আসে, দেন ইট ক্যান বি আ মাচ মানে স্পন্সরশিপ ওয়াইজ ওই বুস্টগুলোও কেন হয়। মানে ভাই শেষের দিকে আপনাকে একটা কোশ্চেন, রনি ভাইকে একটা হচ্ছে যে এই অ্যাডক কমিটি নিয়ে সবচেয়ে বড় আশার কথাটা আপনি বলবেন আর রনি ভাই আশঙ্কার কথা বলবেন। আমি বলে অ্যাডক কমিটি নিয়ে আপনার সবচেয়ে বড় আশা অবশ্য না, কোনো কমিটি নিয়ে দেখি না পজিটিভ বা কোনো একটা আশা মানে সামনে এরকম হতে পারে যেটা 2.5 মাসের মধ্যে নির্বাচন দিবে 75 days he can pull up the full. I think so. It should be ideally 75 days 80 days। এই যে মানে অনেকে বলছে যে 2.5 মাসের মধ্যে সে নির্বাচন দিতে। কারণ কি দেখ, একটা হলো অ্যাডক কমিটির প্রধান কাজ আসলে দ্রুততম সময় নির্বাচন দেয়া। সো আবার বাংলাদেশের যে ধরন তোর 1 মাসের মধ্যে নির্বাচন দিলে তখন হলো দেখ আইডিয়ালি হবে, আর 1 মাস আসলে আইডিয়ালও না। হ্যাঁ, তার তোর একটা প্রসেস তো আছে। সো আমি আশা করবো যে 3 মাস তিনি সময় নেবেন না, কি 2-2.5 মাসের মধ্যে। আপনি আশঙ্কার কথাটা বলেন। না, আশঙ্কার তো অনেক জায়গা আছে। সবচেয়ে বড় আশঙ্কার জায়গা হলো যে ইলেকশন। আবার বলছি ইলেকশনের মানে ওই তাদের মধ্যে যারা আছে তারাও যে সবাই একদম মানে সাধু পুরুষ তা না, ধোয়া তুলসী পাতা না। এবং 2-1 তো আছে, তারা কিন্তু ওই যে নতুন যারা আছেন তারা না, পুরোনোদের মধ্যে 2-1 আছেন, তাদেরকে নিয়ে অনেক প্রশ্ন এর আগে আছে। এবং তাদের উদ্দেশ্য 2-1 তো পানি আছে, মানে 1-2 আছে নাম বললাম না, তাদেরকে তো পানি বলা হয়। যেখানে রাখবে যেই পাত্রে রাখবেন ওই পাত্রে রাখবে, সেই পাত্রে। এই অ্যাডক কমিটিতে আছে তাদের পানির মতো, সেটাই বলছি। সো তারা ওই তামিমের প্রক্রিয়াকে, তামিম যদি সত্যিকার অর্থে শতভাগ সঠিক প্রক্রিয়া থাকে, তারা সেই প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমার মনে হয় ওই ধরনের ক্যারেক্টারকে, মানে আমরা বলি না যে পানি গরম হলে ভালো হয়, তামিমরা একটু ইয়েতে ছাইড়াতে দেখা দরকার যে তুই আসলে গরম হলে কি হয়, ফুটন্ত করায় দিলে তখন বুঝা যাবে উড়ে যাবে না পানি বলতেছে। এমনি ওই ঠান্ডা থাকা অবস্থায় পানি কিন্তু আবার অন্য ইয়েতে চলে যেতে পারে, এই ক্লাস থেকে অন্য ক্লাস। তার কাছের মানুষদের, মানে তার বোর্ডের যারা আছেন, এই বোর্ডের যারা তোর একটা সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে বাধা হতে পারে, তাদেরকে কন্ট্রোলে রাখা। প্লাস হলো যারা বিরোধী আছে, তারা সত্যিকার অর্থে গণতান্ত্রিক ওয়েতে আসলে খুব ভালো। যদি তারা আবার ম্যানিপুলেশন বা তাদের মধ্যে সিস্টেম করার চেষ্টা করেন, সেটাকে হ্যান্ডেল করে একটা ভালো ইলেকশন দেয়, এটা হলো চ্যালেঞ্জ। এবং শঙ্কার সবচেয়ে বড় জায়গাও আসলে সেখানে। আর কি যদি না করতে পারেন তিনি, তাহলে তো ওই প্রশ্নকে সঙ্গে করে যেতে হবে, যেটা বলুন ভাই যে কারণে। আর একটা চ্যালেঞ্জ আছে তার, রফিক বাবুর মুখটা বন্ধ করা। এখন পর্যন্ত তো মানে স্পোকসপারসন একজন যে নাম বলতে চাই, ঠিক আছে তিনি বললেন যে কেউ কথা বলবেন না, মানে রফিক বাবু তো মনে হয় এখন মানে ডাইকে ডেকে। হ্যাঁ, সেটাই যে এই ধরনের মানুষগুলোকে যে তুমি অনেকদিন পর এসেছেন, আশা করবো যে তিনি মানে তার সম্পর্কে যে ধারণা আছে সেগুলো চেঞ্জ করে দেবেন। সেটাই সব মিলে আশা। আপনি আবার আশা করতে পারছেন না তো? না, রফিক বাবুকে নিয়ে আমার আশাটা বিশাল। মানে তার আমার কথা হলো সে ভালো চান, সে গ্রাউন্ড কমিটিতে আসছেন, গ্রাউন্ডের অনেক উন্নতি চান, পাপ্পু ভাই বলেছেন। আমি চাই যে সে ভালো করুক, খারাপ করুক, যেটা করুক, প্রতিদিন মিডিয়া ডেকে বলা লাগবে না কি করছে, মানে এইটা দেখবে যে, এবং সে এই যখন মিডিয়া বলতে থাকবে না, এবং তারপর সে আস্তে আস্তে ভুলভাল কথা বলবে, এটা প্যাটার্ন। চটকদার কথা বলতে গেলে, এবং তখন রফিক বাবু বুঝতে পারছেন রফিক বাবু ইজ পার্ট অফ দ্যাট অ্যাডক কমিটি। তো সে কিন্তু বেসিক্যালি অ্যাডক কমিটিকে মেসেজ দিয়েছে, হয়তো বা ওইটা মেসেজ মানে ওর এমন কোনো সিলেক্টরের মতো হওয়া উচিত না যে সিলেক্টরের নাম বলছে আমার যে বুঝছো রনি হইলে ভালো হয়, মিটিংয়ে গিয়ে কথা বলে যে রনির নামটা। রফিক বাবু চিন্তা করছে এরকম করে ভালো হয়, জানি না। সরকার একজন মন্ত্রী একটা কথা বলছে, তিনি কিন্তু সরকার বুঝি, সরকারি দলের কেউ বললেও তো সেটাই। যাই হোক, মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সিতে ক্রিকেটই থাকুক আর কি।
ঠিক আছে রনি ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।